Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট, মধ্যরাতের আগন্তুক বন্ধু এবং নির্ঘুম বন্ধু তো বটেই। এত বিশেষণে বিশেষায়িত অবশ্য কোনোটারই মনে হয় আমি যোগ্য না। সে যাই হোক না কেন, আমি ইরাজ এবং আমি চলে এসেছি আবার আপনারই টানে আপনারই জন্য রেডিও আমার 88.4 FM এর হট সিটে। কারণ আজকে শনিবার এবং রাত 11টা মানে হচ্ছে বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। সেই ড্রিমস অ্যাভিনিউ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ড্রিম ক্যাচার ইরাজ এবং সবাইকে আজকে নিশ্চয়ই একসাথে নিয়েই স্বপ্ন দেখবো, স্বপ্ন ধরবো, স্বপ্ন ছোবো এবং স্বপ্নের গন্ধ নেব। স্বপ্ন মাখামাখি হবে একটা রাত নিশ্চয়ই, এবং রাত 2টো পর্যন্ত আমি আছি। আমার সাথে থাকুন। কিসের জন্য? 1 নম্বর হচ্ছে আপনার প্রিয় গানগুলো শোনার জন্য, 2 নম্বর হচ্ছে আপনার প্রিয় সেই গানগুলো কাউকে ডেডিকেট করতে চাইলে, 3 নম্বর হচ্ছে যদি কোনো কিছু জানতে চান, আমি খুব কম প্রশ্নের আনসার দিতে পারবো। তারপরেরটা হচ্ছে আপনি যদি কাউকে কিছু বলতে চান, কারোর কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়ার থাকে, এবং সব ছাপিয়ে যেটা বড়, আপনার নিজের যে কোনো কথা পৃথিবীর কাউকে বলতে চান না, একটা অনির্দিষ্ট ঠিকানায় অনির্দিষ্টতা জ্ঞাপক কোনো একটা অস্তিত্বের কাছে পৌঁছে দিতে ইচ্ছে হচ্ছে, জায়গা আপনি চেনেন না, মানে এলোমেলোভাবে অ্যানিমাসলি এভাবে ছড়িয়ে দিতে চান আপনি। যে কোনো কিছু আপনার মনে, স্বপ্ন, কল্পনা, বাস্তব, অধিবাস্তব, পরাবাস্তব, যে কোনো কিছু শেয়ার করতে যদি চান, বন্ধু ভেবে আমাকে পাশে রাখতে পারেন রাত 2টো পর্যন্ত। চেষ্টা করবো সাধ্যমতো আপনার সঙ্গী হয়ে থাকার। আর SMS করার নিয়মটা একটু শুরুতেই বলে দিই। প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 69696969 এই নাম্বারটাতে। আজকে যতটুকু বিলম্ব হয়েছিল এর জন্য কিন্তু আমি দায়ী না, আমি যথাসময় উপস্থিত ছিলাম, বান্দা হাজির। অনিবার্য কারণবশত কারিগরি ত্রুটির কারণে এই বিলম্বটা হয়েছে, সেটা আমি পুষিয়ে দেবো একটু বেশি কাছে থেকে, বেশি ভালোবেসে, বেশি প্রিয় গানগুলো প্লে করে। সো লেটস এনজয় দ্য ফার্স্ট সং, হুইসল বেবি বাই ফ্লোরিডা। হ্যালো, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 11:23। শুনছিলাম পরপর 2টো গান, একটু হিপ হপ ফ্লেভার ছিল। প্রথমটা হচ্ছে ফ্লোরিডার গান হুইসল বেবি, এবং তারপরে গানটা হচ্ছে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, এটা হচ্ছে মাইলসের গান এবং কাছাকাছি ফ্লেভারের গান ছিল। সো ফ্রেন্ডস, নিশ্চয়ই অনেক ভালো কেটেছে সপ্তাহটা, এবং পুরো সপ্তাহে কেমন ছিলেন আমাকে বলুন প্লিজ। আমি জানতে চাই আমার বন্ধুর কি অবস্থা ছিল, দুরবস্থা নাকি সুঅবস্থা, সবকিছুই জানতে চাই, আমাকে জানান। আর অনেক গল্প কথা তো হবেই, এবং আর অনেক কিছুই হবে, সাথে থাকুন। আমাকে SMS পাঠিয়েছেন, প্রথম SMS ড্রিম গার্ল, প্রথম SMS তিনি পাঠিয়েছেন, দ্বিতীয় SMS তিনি পাঠিয়েছেন, একই SMS দুবার পাঠিয়েছেন। ফটোকপি মেশিন আছে নিশ্চয়ই বাসায়, ফটোকপি করে পাঠিয়ে দিচ্ছেন। তো যেটা লিখেছেন তিনি, সেটা হচ্ছে যে উনি প্রচুর বই পড়ছেন আজকাল এবং ভাবছেন FM লাইব্রেরি হলে দারুণ হতো। তোমার কি মনে হয় না কবিতার আসর করা উচিত? অবশ্যই, আমি কথা দিচ্ছি যে আমি, এবং এই বিষয়ে SMS অনেকেই পাঠিয়েছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন কোন বিষয়ে SMS, সেটা নিয়ে আমি এখনো আশাবাদী। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে থাকার জন্য। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমি এখন আশা ছাড়িনি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আমাকে এরপর SMS পাঠিয়েছেন নিশাত, নাভিন এবং অভি, 3জন একসাথে অ্যাজ ইউজুয়াল। লিখেছেন সেটা হচ্ছে যে ওই যতটুকু আমি দেরি করেছি ততটুকু পুষিয়ে দিতে হবে। এটা সত্যি যদি আমি পারতাম আমি করতাম। আমার কোনোদিনই 2টার সময়, ট্রাস্ট মি, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, রেডিও মাইক্রোফোন সামনে পেয়েছি বলে যাইছে তাই বলছি না, একেবারে মনের কথা। এখন পর্যন্ত 2007 থেকে 8 বছর হয়ে গেল, কিন্তু একদিন, শুধুমাত্র একদিন বাদে এই 8 বছরে আমার কোনোদিনই মনে হয়নি শোটা শেষ হয়ে যাক, আমি এখন চলে যাই, বা যেতে আমার কোনোদিনই ভালো লাগেনি। ট্রাস্ট মি, সত্যি কথা। যখনই একটা 40, একটা 45 বাঁধে, তখনই আমার মনটা খুবই খারাপ হওয়া শুরু হয়, এবং কোনোদিনই সন্তুষ্ট মন নিয়ে বাড়ি যায় না, মনে হয় অতৃপ্তি রয়ে গেল। আসলে আমি যদি পারতাম আমি টানা 24 ঘন্টা শো করতাম, যদি রেডিও আমাকে অ্যালাউ করতো। অবশ্যই রেডিওর অবস্থা সবচেয়ে খারাপ হতো, বাংলাদেশের সবচেয়ে অজনপ্রিয় রেডিও হিসেবে সেটা আখ্যা পেত আমি 24 ঘন্টা শো করলে। আর একদিন নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে, কোন দিন, কে এমন ঘটেছিল যেদিন আমার শোক ছেড়ে যেতেছিল। ওই দিন আসলে আমি টানা 3 দিন ঘুমাইনি, দৌড়ের উপরে ছিলাম বোধহয়, বিভিন্ন জায়গায় ঘুরে টুরে অনেক কাহিনী কীর্তি করে, মানে 3 দিন না ঘুমানোর পরে আমি বোধহয় একদিন শো করতে এসেছিলাম। ইভেন আমার 8 বছর আর্চিকারের ওই একদিন আমি শোয়ের মাঝখানে গান শুনতে শুনতে ঘুমিয়েও পড়েছিলাম, মানে এতটাই ক্লান্ত ছিলাম, সেটা ওই একদিনই। ওই দিন আমি চাচ্ছিলাম না, আসলে আজকে পারছি না, বাসা চলে। বাট এছাড়া 8 বছর আর কোনোদিনই আমার ভালো লাগেনি, এবং আমি চাইনি শোটা শেষ হয়ে যাক। সবসময় সেটা আমাকে দুঃখ দেয়। সো আমি যদি পারি, যে প্রসঙ্গে কথাগুলো বলছি, 15 মিনিট কেন, আমি সারা রাত শো করতে আমি খুশি মনেই করতে পারবো, আমার কোনো প্রবলেম নেই। আই লাভ টু টক, অ্যান্ড when there are close friends of mine are listening to me, definitely I can speak for hours continuous, even for years, even for decades, even for centuries. I don't mind. শাওন জিঞ্জারা বন্ধু, একসাথে আছি বন্ধু, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যেটা বললাম একটু আগে। আর আমাকে মুগ্নি জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে, সেটা হচ্ছে যে কালকে তার বায়োকেমিস্ট্রি ভাইভা,
অনেক টেনশন হচ্ছে এবং লিখেছেন আই নিড ইউ বিকজ অফ ইউর বায়োকেমিস্ট্রি এক্সাম। আমি কিভাবে আপনাকে বায়োকেমিস্ট্রি এক্সামে হেল্প করতে পারি বলুন তো? কেমিস্ট্রি বিষয়টা আমার কাছে কখনোই ভালো লাগতো না, কিন্তু ফিজিক্স আমার খুবই প্রিয় বিষয় ছিল। ফিজিক্স আমার ব্যাপক ভালো লাগতো, কিন্তু বিধাতার নির্মম বিচার যে আমি ফিজিক্সেই মার্ক কম পেতাম এবং যেটা ভালো লাগে না কেমিস্ট্রি ওটাতে বেশি পেতাম। আমি এই রহস্য এখন উদ্ঘাটন করতে পারিনি। অল দ্য বেস্ট এক্সামের জন্য। তৌফিক আমাকে জানিয়েছেন, তৌফিক রাসেল আদাবর থেকে, সেটা হচ্ছে যে আচ্ছা তৌফিকের এসএমএসটা সবার পরে পড়ি। মিষ্টি গ্রিন রোড থেকে অনেক দিন পর লিখেছেন, আমার অনেক পুরনো বন্ধু মিষ্টি, লাগলো এতদিন পর আপনার এসএমএস পেয়ে। আপনি আমি সত্যি খুব খুব খুশি হয়েছে এবং ভালো লাগছে। আই নো ওকে ইউ আর দ্য ডক্টর রাইট? ওকে। অর্ণবের শীতের সন্ধ্যায় তোমার আমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা, এই গানটা প্লে করার জন্য একটা রিকোয়েস্ট থাকলো। এই গানটা আমি অবশ্যই প্লে করবো। এই গানটা আমার খুবই প্রিয় এবং একসময় আমার ওয়েলকাম টিউন ছিল 2009-এর দিকে, সম্ভবত 2008-এর দিকে এই গানটা একসময় কিছুদিন আমার ওয়েলকাম টিউনও ছিল, এতটাই প্রিয় আমার এই গানটা। আর এরপর আমাকে অ্যালোন গার্ল এসএমএস পাঠিয়েছেন। আচ্ছা এবারে শেষ এসএমএসটা পড়ি। তৌফিক রাসেল আমাকে আদাবর থেকে জানিয়েছেন যে তুমি কি নতুন জব নিয়েছো? তোমাকে তো আগে শুনিনি। ডেফিনেটলি আগে শোনার প্রশ্ন আসে না। আমি কিছুদিন আগে রেডিওতে ইন্টারভিউ দিলাম, তারপর সিলেক্টেড হলাম, আজকে ফার্স্ট শো করছি অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট শো, দ্যাটস আই এম টু মাচ নার্ভাস। ইনফ্যাক্ট বুঝতে পারছি না আসলে কিসের পরে কী বলবো, আমার এখনও হাত পা কাঁপছে। আই এম রিয়েলি নার্ভাস বিকজ ইটস মাই ফার্স্ট শো। সো তৌফিক রাসেল প্লিজ আপনার মতো বন্ধুরা আমার সাথে থাকবেন। আমি আপনার সাথে থাকলে নিশ্চয়ই আর কিছুদিন শো করতে পারবো এবং I really need your pray. Please pray for me. সো ফ্রেন্ডস, যে কোনো গানের জন্য অথবা যে কোনো কথার জন্য আমাকে এসএমএস করুন। আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে এই নতুন আর্জিকে যদি আপনারা সাপোর্ট দিতে চান তাহলে এসএমএস করুন। প্রথমে আরই লিখবেন, রেডিও আমার শর্টেস্ট ভার্সন, এবং স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো, এই গানটা আমি আরজি হিসেবে নতুন হলেও ওই গানটা কিন্তু অনেক পুরনো, অ্যান্ড আই নো ইউ মাস্ট লাভ দিস সং। ওকে, অ্যানি সং। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে রাত 2টো পর্যন্ত থাকার প্রতিশ্রুতি নিয়ে আপনার পাশে আছি এবং আরও প্রতিশ্রুতি দিচ্ছি আপনার মনোরঞ্জন করার, আপনার প্রিয় গানগুলো প্লে করে। এবং সেই সাথে যদি কোনো কথা আমাকে বলতে চান, আমার মতো ভালো শ্রোতা ভূ 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 বাংলাদেশে, অন্য কিছু না, ভূ বাংলাদেশে খুঁজে পাবেন না। এই গ্যারান্টি আমি দিচ্ছি এই মুহূর্তে। চুপটি করে আপনার কথা শুনবো, কিছুই বলবো না, কারণ হয়তো এর মধ্যে আমি ঘুমিয়ে গেছি। সে যাই হোক, একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে অর্ণবের গান লুকিয়ে, এবং তার আগে ছিল হচ্ছে জন ডেনভারের গান অ্যানি সং। এবং কে সেই অ্যানি যারা তো বড় সাহস জন ডেনভারকে দুঃখ দিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে। রাশেদ আমাকে জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে। রাশেদের এসএমএস মানে হচ্ছে প্রচুর ঘোরাঘুরির খবর, বন্ধুদের সাথে ট্রলারে ঘোরাঘুরি, না হয় এখানে ঘোরাঘুরি সেখানে ঘোরাঘুরি। যা হোক, আজকে কি লিখেছে দেখা যাক। চিরচেনা শীতলক্ষা নদীতে, এবং তার এসএমএস এ আরেকটা বড় অনুষঙ্গ হচ্ছে শীতলক্ষা নদী। জীবনানন্দ দাশ মানে হচ্ছে তার কবিতা মানে কিছু জিনিস আসবেই ঘুরে ফিরে, যেমন বাংলার সবুজ ঘাস, নদী, অঘ্রাণ প্রান্তর, তারপরে বিভিন্ন রকম পোকামাকড়ের নাম, তারপর বিভিন্ন রকম লতা গুলমের নাম, যেমন সরকার শগলার বন, তারপরে হচ্ছে লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে হিজলের ডালে, এরকম কিছু গাছ পাখি, বাংলার মানে প্রকৃতি কিছু নিবিড় অনুষঙ্গের নাম আসবেই। ঠিক তেমনি রাশেদেরও এসএমএস মানে এরকম জীবনানন্দ যেরকম খুব প্রকৃতি প্রেমিক এবং তার কিছু জিনিসের প্রতি তার ভালোবাসা এত বেশি অপরিমেয় যে ওগুলো আসবেই, তেমন সজলের হচ্ছে শীতলক্ষা নদী, ট্রলার, ঘোরাঘুরি, বন্ধুরা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, এগুলো থাকবেই। এবং আজকেও সে লিখেছে শীতলক্ষা নদীতে বহুদিন পর গতকাল বন্ধুরা মিলে ট্রলার জার্নি করলাম, যদিও একটু শীত পড়েছে। শীত তো পড়ারই কথা। আজকে ডিসেম্বরের 5 তারিখ, এবং রোমানা বংশালের নতুন বন্ধু আপু, ওয়েলকাম করছি। বিষণ্ণতা ভুগবেন, এটি একটি ব্যাধি। এবং অনেক ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন হচ্ছে যে আমার এখনো মনে আছে, আমি যখন ক্লাস 1-এ পড়ি, 2-তে পড়ি, তখন হচ্ছে যে মাঝে মাঝে টার্মেসিতে গেলে একটা পোস্টার দেখতাম সব ফার্মেসিতে টাঙানো, সেটা হচ্ছে যে বিষণ্ণতা একটি ব্যাধি। তো আমি তখন খুব চিন্তা করে যেতাম, এই রোগের তো কোনোদিন কোনো নাম শুনি না, মানুষের জ্বর হয়, মাথা ব্যথা হয়, কত কিছুর নাম শুনেছি, কিন্তু বিষণ্ণতা এটা আবার কোন রোগ, এটা আবার একটা ব্যাধি। তো আমি অনেক চিন্তা ভাবনা করতাম সেই ছোটবেলাতে। আমার উর্বর মস্তিষ্কে চিন্তার খোরাক জগতে এই পোস্টারখানি যে কি বোঝাতে চেয়েছেন এই পোস্টারের যিনি বানিয়েছেন, বিষণ্ণতা একটি ব্যাধি। তো বড় হওয়ার পর বুঝলাম আসলে বিষণ্ণতা একটা ব্যাধি, এবং এই ব্যাধিতে অনেকে আক্রান্ত হন দুইভাবে। একটা হচ্ছে যে বাধ্য হয়ে, আসলে তাদের বিষণ্ণ না হওয়ার মতো হয়তো পরিস্থিতিটা ওরকম যে বিষণ্ণ হতে হচ্ছে, উপায় নেই। আর অনেকে হচ্ছে যে এটা একটা তাদের অভ্যাসই হচ্ছে বিষণ্ণ হওয়া, তাদের অভ্যাসই হচ্ছে কমপ্লেন করা, তাদের অভ্যাসই হচ্ছে যে যেখানে কোনো সমস্যা নেই সেখানে একটা আর্টিফিশিয়াল সমস্যা খুঁজে বের করে, অ্যান্ড দে আর নেভার হ্যাপি, দেন নেভার স্যাটিসফাইড। এটা একটা মানসিক ব্যাধি আসলে। এবং এই ব্যাধিতে আমাদের আশপাশে অনেকেই আক্রান্ত। তারা সবসময় কোনো না কোনো কিছু নিয়ে কমপ্লেন করছে, সবসময় কোনো না কোনো কিছু নিয়ে অসন্তুষ্ট, এবং সবসময় কোনো না কোনো কিছু নিয়ে পিসড অফ, বীতশ্রদ্ধ,
এবং দেখা যাচ্ছে যে আসলে তাদের তেমন কোনো বড় সমস্যা নেই, বড় কোনো দুঃখ নেই, তারপরেও তারা সবসময় দুঃখে আক্রান্ত, সমস্যা আক্রান্ত। এই মানসিক ব্যাধির আসলে আমার কাছে মনে হয় যে খুব ভালো ট্রিটমেন্ট হওয়া দরকার, একেবারে অব্যর্থ ঔষধ, ধন্বন্তরী ঔষধ দরকার তাদের। মানে থানকুনি পাতার রস প্রতিদিন ভোরবেলা খেলে এবং ঘুমানোর আগে বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমালে আমার মনে হয় এই সমস্যার সমাধান হতে পারে। শুনে হাসবেন না, এটা এই জন্য বললাম যে এই সমস্যাটার সমাধানও আসলে খুব সহজ, 1 সেকেন্ডের ব্যাপার। নিজেকে জাস্ট একটু বোঝানো প্রপার ওয়েতে, এটার কোনো বড় ধন্বন্তরী ওষুধ আসলে নেই। খুব সহজ রোগ, খুব সহজ ওষুধ, কিন্তু সেটাই আমরা অনেকেই অনেকদিন বয়ে নিয়ে বেড়াই। অদ্ভুত একটি বিষয়। সে যাই হোক, আমি কোন প্রসঙ্গে ছিলাম বিষণত একটি ব্যাধি এই প্রসঙ্গে। পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন নতুন বন্ধু না, তিনি অনেক পুরনো বন্ধু এবং একটা ভালো গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন আজকে। আমি কান পেতে রই, রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান। ঝরা যাত্রাবাড়ি পুরনো বন্ধু, ভালো লাগলো এতদিন পরে আপনি আপনার এই শোয়ের সাথে আপনার অ্যাটাচমেন্টের কথা জানিয়েছেন, যেটা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আর এরপর আমাকে জানিয়েছেন সজল আমাকে খুবই এমন একটা SMS করেছে। সজল কি আর বলবো, সজল লিখেছে যে মানে খুবই সিনেমাটিক একটা SMS, যে ওরে শয়তান তুই বুকে হাত দিয়ে বলতে পারিস কোনোদিন আমার রিকোয়েস্টের গান প্লে করেছিস। সেটা হচ্ছে তার SMS এর ভাবার্থ। আসলে কি কোনোদিন প্লে করিনি? এই এতদিন পরে এসে তুমি আমাকে কি বেদনা দিলে বন্ধু। কার যেন একটা গান, কত বেদনা দিলে, জগজিৎ সিং এর গান কোথায়, কত বেদনা দিলে, তাই না? আসলে কি কোনোদিন আমার এত প্রিয় একটা বন্ধুর রিকোয়েস্টের কোনো গানকে আমি কোনোদিন প্লে করিনি? এত নিষ্ঠুর আমি কি করে হতে পারলাম? আমি তীব্র নিন্দা জানাচ্ছি নিজের প্রতি। এবং সে যাই হোক, তো আজকে আপনি একটা গানের নাম বলে দেখুন যে আমি প্লে করি কিনা। আজ কি হয়ে যাক সেই মহেন্দ্র খন, সেই পরম আরাধ্য, পরম আকাঙ্ক্ষিত সেই দিন যেদিন আপনার প্লেলিস্ট রিকোয়েস্ট করা গান আমি প্লে করব। সে যাই হোক, আমরা আরো কিছু SMS পড়বো, তারপরে এই গানটাও সজলের জন্য ব্যাকগ্রাউন্ডে যেটা এখন বাজছে। এরপরে আমাকে আরো অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তবে আমি আর আপাতত SMS পড়ছি না। শুধুমাত্র SMS করার নিয়মটা বলে দিই। আপনি যদি মনের কোনো কথা শেয়ার করতে চান, কোনো গান শুনতে চান, কাউকে সেটা ডেডিকেট করতে চান, অথবা যে কোনো কিছুর জন্য আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন গান শুনছে না কেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, কথাগুলো আর পাঠিয়ে দিন 6969 এই নম্বরটাতে। কাছে এসে ভোলালে তোমাকে বোঝা বড় দায়। সো এটা আমাদের প্লেলিস্টের গান ছিল না। আসলে কথা বলতে হঠাৎ করে মনে হলো এই কাজটা আমি করতে খুব পছন্দ করি। কথা বলতে অ্যাট দ্য সেম টাইম গান খুঁজে নিয়ে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডে প্লে করে দেয়। আমার কাছে বিষয়টা খুব মজা লাগে, আই এনজয় ইট। আমি জানি না কার কেমন লাগে। এটা প্লেলিস্টের গান ছিল না, প্লেলিস্টের গান আমি এখন দিচ্ছি। সেটা হচ্ছে উইনিং এর একটা গান শুনতে খুব ইচ্ছে হচ্ছে এবং বহুদিন গানটা প্লে করা হয় না, বাট আই লাভ দিস সং। এবং আমার কাছে মনে হয় যে গানটা অনেক বেশি এনকারেজিং। আপনি শুনলেই কেন এনকারেজিং, আপনার ভিতরে কি কাজ করবে খুব সহজেই বুঝতে পারবেন শুনলে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে কাকে, নিশ্চয়ই বুঝতে পারছেন, সেটা হচ্ছে ইরাজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শনিবার রাতে এই সময়টা আমি থাকি এবং আমার পরম সৌভাগ্য, আর আপনাকে মনোরঞ্জন করার জন্যই আমি আছি। প্লিজ আমাকে বলুন আপনার জন্য কি করতে পারি। আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস, প্লিজ জাস্ট লেট মি নো। সময় এখন 12টা বেজে গেছে এবং আপনারও বাজবে, আর একটু সাথে আমার সাথে থাকেন তাহলে নিশ্চয়ই বেজে যাবে। আর আমরা অনেকগুলো ভালো ভালো গান শুনে ফেলছি এই মুহূর্তে, এবং আমাকে অর্থহীনের একটা গানের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সাজ্জাদ নামের একজন বন্ধু, এবং তার পছন্দের গানটা আমরা শুনলাম একটু আগে, আনমনে সেকেন্ড ভার্সন, যেটা ছিল অসমাপ্ত 2 অ্যালবামে। আর তার আগের গানটা ছিল ইচ্ছে করে উইনিং এর গান, যেটা আমার পছন্দের ছিল। এবং এই গানটা সবসময় একটা মানে অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে, সেটা হচ্ছে যে দূরে কোথাও যাওয়ার এবং একটু অন্যরকম কিছু সময় কাটানোর একটা উদগ্র বাসনা জাগে গানটা শুনলে। নিশ্চয়ই আজকেও সেটা হয়েছে এবং আমার শুনতে ইচ্ছে ছিল অনেকদিন ধরে। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। সজল আমাকে আমার বুকে ছুরি মেরেছেন, আজকে খুব দুঃখ দিয়েছেন। আমি ওনাকে SMS গানটা যে প্লে করলাম, কত বেদনা দিলে, আমি বেদনা পেয়েছি। আমি নাকি ওনার কোনো গান প্লে করিনি এখন পর্যন্ত, কত বড় নিষ্ঠুর আমি। তো উনি আজকে লিখেছেন যে আজকে তোমাকে বাজাতেই হবে, কখনো জানতে চেয়েও না বাই সাইফ, অথবা কাল রাতে আমার স্বপ্নে বাই লেজেন্ড। এই দুটো গানের যে কোনো একটা। কাকতালীয় ব্যাপার আসলেই ঘটে, এবং কাকতালীয় ব্যাপার এখানে কি ঘটলো সেটা বলি। গতকাল রাতে 4:30টার সময়, প্রায় ভোর হয়ে যাচ্ছে, ওই সময়টাতে আমি এই গানটা শুনছিলাম, কখনো জানতে চেয়েও না। এবং হঠাৎ করে অনেকদিন পরে ওই যে ইউটিউবে খুঁজতে হঠাৎ করে গানটা আসলে ভাবলাম, ছোটবেলায় এই গানটা প্রায় শুনতাম, অনেকের মুখে শুনতাম, বাঁচতে শুনতাম। তো বহু বছর, বোধহয় 20-22-24 বছর গানটা শোনা হয় না, একটু শুনে ফেলি না হয় কেমন লাগে বিষয়টা দেখি। তো কালকে ভোর রাতে শোনা সেই গানটা আজকে উনি শুনতে চাইছেন। বিষয়টা আসলে কাকতালীয়।
আমি এই গানটা প্লে করবো ভাই আপনার জন্য, এত বড় দুঃখ দিয়েছি আমি আপনাকে কোনো গান নাকি প্লে করিনি। ব্লু নাইটিঙ্গেল আমার আরেকজন অতি পুরনো বন্ধু এবং আমি তাকে ধন্যবাদ জানাই, এত বছর ধরে আপনি সাথে থেকেছেন এবং বেশিরভাগ সময় আমি আপনার SMS পড়িনি। তারপর আমার ভালো লাগে যে আমি অনেকের প্রতি অবিচার করলেও আমার প্রতি খুব কম মানুষ অবিচার করে, এবং আমার বন্ধুদের কথা বলছি, আমার শোয়ের বন্ধুরা এতদিন ধরে আর সাথে আছেন। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, আছে একটা ভাষা আবিষ্কার হয়নি এখনো। তো উনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে I am not the knower, not the known, not the knowing. These three are not real. They only seem to be when I am not known. এবং ব্লু নাইটিঙ্গেল খুব উঁচু মার্কের SMS করেন, বেশিরভাগ সময় আমার মাথার উপর দিয়ে যায়, আমার জ্ঞান বুদ্ধি শুদ্ধি সবই কম। এবং আপনি সম্ভবত ইংরেজি সাহিত্যের ছাত্রী ছিলেন, আমি যতদূর আমার মনে পড়ে ব্লু নাইটিঙ্গেল আপনার সাথে আমার অনেক আগে দেখা হয়েছিল, প্রবাবলি 2009-এ। এবং আমি ভুল করতে পারবো, ইংরেজি সাহিত্যের ছাত্রী আপনি, এবং আপনি কোন একটা স্কুলে পড়াতেন ওই সময়, এবং আমার এইটুকু মনে আছে আপনার ব্যাপারে। এবং আপনার SMS গুলোতে অনেক গভীরতা থাকে, এবং আমার মতো নাদান বান্দার পক্ষে বেশিরভাগ সময় তার অর্থ উদ্ধার করা দুরূহ হয়ে যায়, কিন্তু তাই বলে ভাববেন না আপনার SMS গুলোকে আমি অবাক করি, অনেক ভালো লাগে আপনার SMS গুলো পড়ে, অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে। উর্মি আমাকে জানিয়েছেন সাভার থেকে, সেটা হচ্ছে শনিবারের সেই বই পড়ার কথা উনি জানতে চেয়েছেন, আবার কবে থেকে স্টার্ট হবে। এই SMS আমাকে ঘায়ল করে ফেললো, পুরোপুরি পর্যদস্ত করে ফেললো আমাকে। রেসিডেন্সিয়াল থেকে আবির আমাকে রেসিডেন্সিয়াল থেকে উনি লিখেছেন রেসিডেন্সিয়াল মডেল কলেজ নিয়ে অনেক স্মৃতি শেয়ার করেছো, কিন্তু ইউনিভার্সিটি নিয়ে ওভাবে করনি, কিন্তু ইউনিভার্সিটি লাইফ কি বেশি মেমোরেবল হওয়ার কথা ছিল না শেয়ার করার মতন? ওকে, এটা কি প্রশ্ন নাকি অভিযোগ আমি কিছু বুঝতে পারছি না। আমি যেটা পার্সোনালি মনে করি, আমার সেই জীবনে প্রথম সেই গ্রামের প্রাইমারি স্কুল থেকে একদম সর্বশেষ ইউনিভার্সিটি স্টেজ IBA পর্যন্ত প্রত্যেকটা স্টেজ আমার কাছে অনেক মেমোরেবল, এবং প্রত্যেকটাকে আমি ভালোবেসেছি হৃদয় দিয়ে। সবগুলোই আমাকে দুহাত ভরে দিয়েছে, অভিজ্ঞতার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে, শিক্ষকদের ক্ষেত্রে এবং বন্ধুদের ক্ষেত্রে। অবশ্যই আমার জীবনে প্রত্যেকটাই খুব উজ্জ্বলতম অধ্যায়, এবং আমার কাছে প্রত্যেকটাই দামি। কথা প্রসঙ্গে হয়তো কোনোটার কথা বেশি বলা হয়েছে, কোনোটা কম, তার মানে এই না হয়তো যে কোনোটা আমার কাছে কম প্রায়োরিটি পাচ্ছে, বিষয়টা এমন না। এটা আসলে নিছক কথা প্রসঙ্গে হয়তো কম বেশি হয়েছে, আর কিছুই না। ভালোবাসা এই ক্ষেত্রে আমার সবগুলোর প্রতি আছে, অকৃত্রিম এবং অনাদি, অনন্ত, যা শুরু নেই শেষও নেই। আর আমাকে জানিয়েছেন এরপরে আরেক বন্ধু মোহাম্মদপুর থেকে নিঝুম জানিয়েছেন যে আজকে অনেক খুশি, অনেকদিন পর তিনি এবং তার বেস্ট ফ্রেন্ড একসাথে আছেন, মনে হচ্ছে আমরা আবার আগের দিনগুলোতে ফিরে গেছি। আগের দিনগুলো মানে সেই কোন দিনগুলো আমাকে বিস্তারিতভাবে জানান, আমি জানতে চাই, এবং দেশ ও জাতীয় জানতে চাই আসলে কোন দিনগুলোতে ফিরে গেছেন আমরা আগের মতো। পঞ্চগড়ের একজন বন্ধু জাহাঙ্গীর, ভালো লাগলো এত দূরের বন্ধু। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন খবরদার অনেয়ারে পড়বে না, যা খুশি তাই হোক, তাই বলে ... আমি আর পড়লাম না নাকি পড়বো? আচ্ছা থাক, মাফ করে দিলাম এবারের মতো। কিন্তু এসএমএসটা আমাকে নিয়ে না, আমাদের শোয়ের অন্য একজন বন্ধুকে নিয়ে, একজন রেগুলার লিস্টার, আমি যার এসএমএস প্রায়ই পড়ি তাকে নিয়ে। এবং ড্রিম গার্লের অভিযোগ হচ্ছে থাক, উনি তো মানা করেছেন, তাকে বলবো না। আচ্ছা, আপনারা পরবর্তীতে কোনো সময় আমাকে মিস করবেন, আমাকে প্রশ্ন করবেন, তাহলে আমি বলে দেবো, আজকে নয় বললাম না। সো ফ্রেন্ডস, অনেক কথা হলো, অনেক 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 কিছু বলা হলো। একটা গান ছিল অনেক আগের গান, সেটা ছিল যে অ্যালবামের নাম ছিল স্টার্স, এবং এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যান্ড মিক্সড অ্যালবাম, 1994 সালে রিলিজ হয়েছিল। পরবর্তীতে অনেক মিক্সড অ্যালবাম বেরিয়েছে, এবং একটা সময় বেশ জনপ্রিয় কালচার ছিল এটা, যে ব্যান্ডগুলোর মিক্সড অ্যালবাম বের হবে। এখন যদি অবশ্যই এটা বিলুপ্ত, ডাইনোসরদের মতো। তো প্রথম এরকম যে মিক্সড অ্যালবামটা বাংলাদেশে ছিল, সেটার নাম ছিল স্টার্স, এবং ক্রেডিট গোজ টু আশিকুজ্জামান টুলু, দ্য লেজেন্ডারি মিউজিশিয়ান ফ্রম দ্য ব্যান্ড আর্ক। এবং ওনার উদ্যোগে, ওনার কম্পোজিশনে এই অ্যালবামটা বেরিয়েছিল, এবং অসম্ভব হিট করেছিল, এবং অনেকগুলো ভালো গান ছিল ওই অ্যালবামের। আমার এখনো মনে আছে যে একটা গান আমি খুব সুইট লাগতো, পরবর্তীতে আমি অনেক খুঁজে কোথাও পাইনি। সিঙ্গারের নামটাও আমার পুরোপুরি মনে নেই, বোধহয় রানা নামের একজন সিঙ্গার ছিল। গানটার খুব সিম্পল, মানে আমার কাছে খুব সুইট লাগতো। সেটা হচ্ছে যে মানে পাখিদের কথা হলো, আকাশের কথা হলো, নদীদের কথা হলো, ফুলেদের কথা হলো, এরকম অনেক কিছুর কথা হলো। এবার তোমার কথা বলো, এবার মনের কথা বলো। খুব সিম্পল লিরিক্স, এবং শুনে মনে হতে পারে আপনার যে না, আর এমন কি, এটা এমন আহামরিভাবে বলার কি আছে, কিন্তু খুব প্যাশন নিয়ে কথাগুলো বলা, মানে গানটাতে বলা, মানে সিঙ্গার গাইতেন, এবং সবকিছু মিলে ওই আমার ছোট্ট মনে ব্যাপক দোলা দিয়ে যেত আর কি গানটা। হঠাৎ করে মনে পড়লো এই এসএমএস থেকে। আসে যাই হোক, এসএমএস করার নিয়মটা একটু মনে করে দিই। যদি আপনি কোনো কিছু বলতে চান, কোনো কিছু আমাকে লিখতে চান, যে কোনো কিছুর জন্য, কোনো গান শুনতে চাইলে, কাউকে ডেডিকেট করতে চাইলে, আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, তারপরে স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপর কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। যে গানটা এখন প্লে করবো, কোন গান যে প্লে করি, মেরুন 5-এর একটা গান শুনিয়ে ফেলি, ওয়ান মোর নাইট।
সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধুরা। আজকে আরেকবার আর চলছে যে এই মুহূর্তে যে প্রোগ্রামটা, তার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ এবং নামই হচ্ছে তার পরিচয়। স্বপ্ন নিয়ে কথাবার্তা বেশি হয় এখানে, রূঢ় বাস্তবতার কথা হয়তো কম বলা হয়। আর আপনি এই মুহূর্তে আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। সময় হচ্ছে 12:21। সবাইকে স্বাগত জানিয়ে আরেকবার যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, কি যেন বলতে চাই একটু আগে কোন গানটা আমরা শুনলাম, এটা হচ্ছে জানালা খুলে দাও এবং ভাইকিংসের কম্পোজিশন। এই গানটা আমরা শুনলাম রান আউট মুভি থেকে। আর তার আগে যে গানটা ছিল সেটা হচ্ছে মেরুন 5-এর গান ওয়ান মোর নাইট। দারুণ একটা গান। এদিকে আমাকে বিধু নামের একজন বন্ধু জানিয়েছেন, বিধু নহে বধু। বিধু যেটা লিখেছেন, আজকে তার প্রিয় একটা মানুষের জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউর ফেভারিট পারসন। বিধুর নাম শুনে বধুর কথা মনে হলো। বধু শব্দটা নিয়ে আমার ছোটবেলায় খুব কনফিউশন হতো। সেটা হচ্ছে যে বধু মানে আমি মনে করতাম বোধহয় বউ মানে স্ত্রী। তো অনেক কবিতায় বা অনেক, এটা একেবারে খুবই খুবই ছোটবেলার কথা বলছি আর কি। তো যখন কোনো কবিতা বা গানে শুনতাম যে কোনো বধূ শব্দের উচ্চারণ করা হচ্ছে, আমি ভাবতাম মনে হয় স্ত্রীকে নিয়ে এই কবিতাটা বা এই গানটা। তো এই কনফিউশনটা আমার দীর্ঘদিন ছিল, অনেক বড় হওয়ার পরেও ছিল। আমি বধূ মানে ওটাই ভাবতাম, কিন্তু পরবর্তীতে যা বুঝলাম বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের বিভিন্ন লেখা থেকে, যে বধূ বয়ে চন্দ্রবিন্দু আর ধয়ে দীর্ঘ উকার নস্যুকে, সেটা আমার এই মুহূর্তে মাথায় কাজ করছে না। দুই উকারের গন্ডগোলের মধ্যে আমি না গিয়ে বধূ দীর্ঘ উকার সম্ভবত। তো সেই বধূ হচ্ছে আসলে বিভিন্ন মিনিং এসে ইউজ করা হয় এবং অ্যাকচুয়ালি মূলত উৎপত্তিগতভাবে যদি এটার উৎস দেখতে চাই, তাহলে হচ্ছে যে বন্ধুর নটাকে উজ্জ্ব করে দিয়ে সেই নয়ের বদলে এই চন্দ্রবিন্দুটা এসেছে বধূ। এবং তবে এই বন্ধু নর্মাল বন্ধু না, ইয়ার দোস্ত না। এই বন্ধু হচ্ছে যে অবশ্যই স্প্যানিশ ভাষায় একটা শব্দ হচ্ছে পারফেক্ট, যেটা পারফেক্টলি ডিসক্রাইব করে, এটা আমান্তে, মানে ইমোশনাল ফ্রেন্ড। আর হ্যাঁ, এটাই বলা যায় যে সেন্টিমেন্টাল ফ্রেন্ড আর ইমোশনাল ফ্রেন্ড, যার সাথে আসলে হৃদয়ের নিবিড়তা নিয়ে, ঘনিষ্ঠতা নিয়ে বা হৃদয়ের আবেগ নিয়ে আসলে বন্ধুত্বটা হয়। একটু অন্যরকম বন্ধুত্ব পাচ্ছেন একটু, সেটা হচ্ছে আমান্তে। বা এবং আমান্তের আমার মনে হয় পারফেক্ট প্রতিশব্দ হচ্ছে বধূ। আসলে এটা নর্মাল বন্ধু নহে, তার সাথে একটু হৃদয়ের সংযোগ থাকতে হবে। বধূ, এবং এর উদাহরণ ওই লাইনটাতে আছে যে বধূ তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে। আর তারপর আরেকটা লাইন আছে যে বধূ তোমার আর আমার মাঝে বিরহের পারাবার কেমনে হইব পার। তো এই লাইনগুলো শুনলে বোঝা যায় এই বধূ নর্মাল বন্ধু নয়। সে যাই হোক, এই কনফিউশনটা নিতান্তই আমার ব্যক্তিগত ছিল। একটু বেশি কথা বলে ফেলেছি আমি নিয়ে। ব্যক্তিগত বিষয় কম বলেই ভালো, কিন্তু আমি কখনোই সেটা মেনে চলতে পারি না। আমাকে বিধুর SMS-টা আমি বললাম, এরপরে আমাকে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে একা নামের একজন বন্ধু, পত্রমিতালি নিয়ে বোধহয় রিসেন্টলি কোনো একটা এপিসোডে আমি কথা বলেছিলাম। তো উনি একজন পত্রমিতালি কথা বলেছেন যে সেই ছেলেটা তাকে একটা অদ্ভুত নামে সম্বোধন করত এবং সেই সম্বোধন করার কারণটা তিনি এখনো জানেন না। কিন্তু কি নামে সম্বোধন করতো সেটা কিন্তু আপনি লিখেননি। ওটাই সবচেয়ে মজার বিষয় ছিল। ওটা জানতে পারলে খুব ভালো হতো। নিশ্চয়ই তেলাপোকা টাইপের কিছু হবে। প্লিজ আমাকে জানান কি নামে সেই বধূ আপনাকে সম্বোধন করতো। আমি জানি না সে বধূ নাকি বন্ধু ছিল নিছক। নিকিতা আমাকে ধানমন্ডি থেকে যেটা জানিয়েছেন, সেটা পড়তে গিয়ে এইমাত্র SMS উইন্ডো হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে গেল। আমি এবার খুঁজে নিয়ে এসেছি। নিকিতা লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটার কথা। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে যে কত SMS পেলাম জীবনে, অনেক অনেক। আমার ভালো লাগে, কোনো ক্লান্তি নেই। ভালো এই SMS পড়ে সবসময় ভালো লাগে। এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে। সেটা হচ্ছে যে আমি যখন প্রথম শো স্টার্ট করলাম, সেটা হচ্ছে একদম শুরু থেকেই বলি, সেটা হচ্ছে 2007-এর কথা। মনের জানালা হচ্ছে আমার প্রথম শো, একদম রেডিও আমাদের জন্মলগ্ন থেকে। এবং ওই সময়টাতে যখন আমরা অনএয়ারে তখনও যাইনি, আমরা প্র্যাকটিস করছি, রিহার্সাল করছি এবং কিছুদিন পরেই অনএয়ারে যাবো। এমন একটা সময়টাতে সবগুলো প্রোগ্রাম একদম সকাল থেকে রাত পর্যন্ত, উইকেন্ড প্রোগ্রাম, সবগুলো প্রোগ্রামে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কাজ করা হচ্ছে যে কোন শো এর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে, তখন দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক শো এর হচ্ছে। তো আমি খুব টেনশন আছি, রাতের শো, অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম সময়, টাইমিং, সেই রাতের শো এর মিউজিকটা কি হবে। আমার কিছু ব্যক্তিগত পছন্দ ছিল, আমি কিছু ইনস্ট্রুমেন্টাল একসাথে করেও ছিলাম যে এরকম একটা করলে কেমন হয়। তবে ওই সময়টাতে রেডিও স্টেশন থেকেই ফিক্স করে দিয়ে দেওয়া হয়েছিল যে না, এই মিউজিকটা হচ্ছে ড্রিম মনের জানালার জন্য, এবং সেটা ছিল স্যাক্সোফোনের একটা মিউজিক। এবং অবশ্যই সেটা খুব ভালো একটা চয়েস ছিল, আমি অবশ্যই স্বীকার করবো সেটা। এবং রাতের মিউজিক, রাতের টাইমিং এর সাথে খুব ভালো যেত। এবং ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক জনপ্রিয় হয়েছিল। রাতের সেই নির্জনতার মধ্যে স্যাক্সোফোনের খুব প্যাশনেট মিউজিক খুব ভালো লাগতো শুনতে। তবে আমার মনে সবসময় একটা সূক্ষ্ম বাসনা কাজ করতো যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি আমি কখনো নিজে চুজ করতে পারতাম, আমি তাহলে কি করতাম কখনো। এবং আমি অনেকগুলো মিউজিক ট্র্যাক একসাথে করেছিলাম। তার মধ্যে সেতারের মিউজিক ছিল, বাঁশি ছিল, ভায়োলিন ছিল এবং এরকম আরও বেশ কিছু ছিল। আমার খুব একটা সুপ্ত বাসনা ছিল যে এর মধ্যে কোনো একটা নিয়ে যদি আমি কখনো শো করতে পারতাম। দেন আমি শো স্টার্ট করলাম, যেটা সকালবেলা শো করতাম, আমার সকাল। ওই সময়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও রেডিও স্টেশন থেকে ঠিক করে দেওয়া ছিল এবং আমার আগে অন্য আর ওই শোটা করতো এবং সেই আগে থেকেই ওই মিউজিকটা চলে আসছে, এরকম একটা সম্ভবত ছিল। সো ফার্স্ট আমি নিজে এটা চুজ করার আমার সুযোগ হলো ওই ড্রিমস অ্যাভিনিউ করতে, সে 2011 সালে। এবং তখন হচ্ছে যে অ্যাকচুয়ালি এখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে, এটা আমার অনেক দিন থেকে এই ট্র্যাকটা আমার অনেক পছন্দের এবং আমার ইচ্ছা ছিল যে রাতের বেলা আবার যদি শো করার সুযোগ পাই, আমি ভায়োলিনটা এবার একটু হয়তো নিয়ে আসবো। তো
সেই ভায়োলিন নিয়ে কাজ, এইটা আমি চুজ করে দিয়েছিলাম এবং সেটা সিলেক্টেড হলো এবং আলটিমেটলি সেটা নিয়ে এত বছর কাটিয়ে দিলাম। এখনো যে মনের মধ্যে সুপ্ত বাসনা নিয়ে তা না, ভবিষ্যতে যদি আরও কোনো এক্সপেরিমেন্ট করার সুযোগ পাই, আমার ইচ্ছা আছে যে দুটো ইচ্ছা, একটা হচ্ছে একটা পিয়ানোর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে অ্যাকচুয়ালি একটা শো করার আমার ইচ্ছে, এবং আরেকটা হচ্ছে সেতার। এই দুটো পিছনে মানে একটা সেতার থাকবে, আরেকটা হয়তো পিয়ানো থাকবে, এরকম এখন ইচ্ছা আছে এবং যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এই নীতিতে আমি বিশ্বাসী। আশা রাখি কোনোদিন পিয়ানো এবং সেতারের মিউজিক আপনারা শুনতে পাবেন আমার শোতে। তবে এটা এত বেশি মানুষের যে ভালোবাসা পেয়েছি এখনকার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, আমি এটা কখনোই মনে হয় না ছাড়তে পারবো। ইনফ্যাক্ট আমার নিজেরও ভালোবাসার আসলে অদ্ভুত সুন্দর লাগে রাতের বেলা এরকম খুব বিষাদগ্রস্ত একটা সুর শুনতে। অনেক কথা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে এবং নিকিতার SMS এর সূত্র ধরেই এই কথাগুলো বললাম। এবং শার্লি আমাকে জানিয়েছেন যে অসুস্থ ছিলেন, সুস্থতা কামনা করছি, আশু আরোগ্য আপনার কামনা করছি আমি। যাকে আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে কবিতা শোয়ের কথা বলছেন এবং সবাই আমাকে প্রতিশ্রুতি দিয়ে না রাখার অভিযুক্ত করছেন। আমি যদি এবারে ঝামেলাটা কাটিয়ে উঠতে পারি, আমি প্রমিস করছি যে সেই আনন্দে, সেই অপার্থিব অদ্ভুত আনন্দে ফিরে আসার নতুন এক আনন্দে, ওই আনন্দের সাথে কোনো কিছু তুলনা হয় না। আমি সব প্রতিশ্রুতি পূরণ করবো একটা করে, প্রমিস। এই প্রমিসটাও রাখতে পারি না জানি না, বা চেষ্টা করবো ডেফিনেটলি। আর ব্লু নাইটিঙ্গেল খুব সুন্দর একটা কথা আমাকে লিখেছেন, সেটা হচ্ছে যে এটার সাথে অবশ্য সবাই একমত হবেন না। নেচার হ্যাজ গিভেন ওমেন সো মেনি পাওয়ার্স, nature has given women so much power that the law has very wisely given them little. মানে প্রকৃতি তাদেরকে এত বেশি শক্তি দিয়েছে নারীদেরকে, এই জন্য আইন নাকি তাদেরকে কম দিয়েছে। এটা হচ্ছে তার অবজারভেশন। মতামতের জন্য আর যে দায়ী নন। SMS করার নিয়মটা বলে দিই। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন। এটা ছিল আমার গলা ক্লিয়ার করে, এটা কোনো নাম্বার না, নাম্বারটা হচ্ছে 6969। এই নাম্বারটাতে আপনি আমার SMS পাঠান, আমি পেয়ে যাবো এবং পড়বো। আর এখন যে গানটা প্লে করবো সেটা হচ্ছে, আমি রিসেন্টলি প্রেমে পড়েছি। ধরে চড়ে বসার কিছু না, কোনো মানুষের না, একটা গানের প্রেমে পড়েছি আমি। এবং গানটা হচ্ছে জেমস বন্ডের নতুন সিনেমা স্পেক্টারের যে অরিজিনাল সাউন্ড ট্র্যাক, রাইটিংস অন দ্য ওয়াল। অসাধারণ গান, ভয়াবহ রকমের সুন্দর গান এবং প্রেমে কিন্তু যেন তেন মানুষ সহজে কিন্তু প্রেমে পড়ে না। তো প্রেমে পড়ার উপমা দিয়ে সেটা থেকে বুঝতে পারছেন যে গানটার প্রতি আমার অবসেশন, ভালো লাগা সবকিছু কত বেশির পরিমাণে কাজ করছে। এবং আমি প্রশংসা করতে মানে কোনটার কথা আগে বলবো, যদি লিরিক্সের কথা বলি, অদ্ভুত সুন্দর লিরিক্স গানটার। এবং আমি একটু পড়ে শোনাই, লোভ সামলাতে পারছি না। সেটা হচ্ছে লিরিক্সটা এরকম যে, I've been here before but always hit the floor. I've spent a lifetime running and I always get away, but with you I'm feeling something that makes me want to stay. I've prepared for this, I never shoot to miss, but I feel like a storm is coming. If I'm gonna make it through the day, then there's no more use in running. This is something I gotta face. সবচেয়ে যেটা হৃদয় বিদারক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, if I risk it all, could you break my fall? And how do I live? How do I breathe when you're not here? I'm suffocating. I want to feel love run through my blood. Tell me, is this where I give it all up? For you, I have to risk it all, cause the writing's on the wall. অদ্ভুত সুন্দর লিরিক্স এবং গাওয়া হয়েছে যে অদ্ভুত দক্ষতা, শৈল্পিক নৈপুণ্য এবং কুশলতা নিয়ে, যে দরদ নিয়ে স্যাম স্মিথ যে দুর্দান্ত পারফর্ম করেছেন গানটাতে। আমি এবং কম্পোজিশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু এত অসাধারণ আমার কাছে মনে হয়েছে। আমি মনে করি যে এবার অস্কার, মানে যেটা মিউজিকের যে অস্কারটা দেওয়া হয়, যেটা স্কাইফল, আগের জেমস বন্ডের মুভিটা সেই অ্যাডেলের গাওয়া গানটা অস্কার জিতেছিল। এবং আমার ধারণা ডেফিনেটলি এবার নিশ্চিতভাবে আমি খুব কষ্ট পাবো যদি এই গানটা এবার অস্কার না পায়। এবার এই রাইটিংস অন দ্য ওয়াল, স্যাম স্মিথের গাওয়া স্পেক্টার সিনেমার গানটা, সিম্পলি আই এম ইন লাভ উইথ দিস সং। সো let's enjoy the song Writings on the Wall by Sam Smith from the James Bond movie Spectre. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার অ্যান্ড ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। 12টা বেজে যখন 42 মিনিট, সেই মুহূর্তে আরেকবার আপনাকে স্বাগত জানাতে পেরে আমি যার পর নাই আনন্দিত, কৃতজ্ঞ, ধন্য, বিস্মিত, অভিভূত, বিস্ময়ভূত। ইনফ্যাক্ট শুনছিলাম একটু গেছে গানটা, সেটা হচ্ছে সিমিনের একটা গান, তুমি হিনা, অনেকদিন পর শুনলাম। আর তার আগে ছিল সেই জেমস বন্ডের লেটেস্ট ফিল্ম স্পেক্টার থেকে অরিজিনাল সাউন্ড ট্র্যাক স্যাম স্মিথের গাওয়া রাইটিংস অন দ্য ওয়াল। এবং এই গানটা শুনে যারা বলেছেন, ওরে মুখ পোড়া হনুমান, তুই কি বললি এই গানটা সম্পর্কে, এই তোর কথা কখনো সত্যি হবে না, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি ড্যাম কনফার্ম, আমি স্থির বিশ্বাস, আমি স্থির নিশ্চিত, সেটা হচ্ছে যে এই গানটা এবার অস্কার জিতবে। অ্যাটলিস্ট যদি কোনো কারণে নাও যেতে, ধরে নিতে হবে ওই দিন যারা বিচারক ছিলেন, বিচারকরা কোনো আগে রাতে ঘুম ঠিক মতো হয়নি, অথবা সকালবেলা স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, অথবা আসার পথে পিছনের গাড়ি তার গাড়িকে ধাক্কা মেরেছে, অথবা
পকেটে হাত দিয়ে দেখেন যে প্যান্টের পকেটে ছিদ্র হয়ে তার ডলারগুলো পড়ে গেছে পকেট থেকে, এরকম কোনো না কোনো কারণে তার মেজাজ খারাপ থাকবে, যার ফলে তিনি সঠিক বিচার করতে পারবেন না। আর যদি এই উপরোক্ত ঘটনাগুলোর কোনোটিও না ঘটে, তবে নিঃসন্দেহে বলা যায় এবারের বেস্ট অরিজিনাল সাউন্ড ট্র্যাক ক্যাটাগরিতে অস্কার জিতবে এই গানটা নিঃসন্দেহে। অদ্ভুত রকম সুন্দর আমার কাছে মনে হয়েছে, বাকি দুনিয়া কি মনে করলো কিছু আসে না। সো দ্যাট ওয়াজ রাইটিংস অন দ্য ওয়াল। এবং আমাকে এই মুহূর্তে অনেক বন্ধুই রাইটিংস অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছি, অনেকের SMS। সেটা হচ্ছে নিজুমকে বলেছিলাম কোন দিনগুলোতে ফিরে গেছেন আপনি, কোন স্মৃতিগুলো মনে পড়ছে আমাকে জানান। তিনি জানিয়েছেন অনেক ঘুরতাম শীতে, ধোয়া ওঠা পিঠা খাওয়া, স্টেডিয়ামের আলোতে স্টেডিয়ামের আলো না, সোডিয়ামের আলোতে। আরে ক্রিকেট খেলা হচ্ছে তো, বিপিএল হচ্ছে অনেক, এই জন্য আমি সবকিছুতেই স্টেডিয়াম দেখছি আর কি। সোডিয়ামের আলোতে চায়ের দোকান খোঁজা, রিক্সা ঘোরা অনেক রাত পর্যন্ত, অনেক মিস করতেন। সোডিয়াম আলো নিয়ে খুব ছোটবেলা নিশ্চয়ই প্রিয় স্মৃতি ও সবার আছে কিনা জানেন, আমি জানি না, মানে আমার কিছু প্রিয় স্মৃতি আছে সোডিয়াম আলো নিয়ে। সেটা হচ্ছে যে তখন আমি মফস্বলে থাকতাম, ক্লাস 2-3 কথা বলছি। তো ওই সময় মাঝে মাঝে বেড়াতে টেড়াতে ঢাকা যখন আসতাম, তো তখন সবচেয়ে যে বিষয়টা অদ্ভুত লাগতো, ঢাকায় অনেক কিছু অদ্ভুত লাগতো ওই সময়, ছোট্ট দুনি কতটুকু আর জগৎটা দেখেছি। তো ঢাকায় এসে অনেক কিছু দেখতাম, অনেক বিচিত্র জিনিসপত্র যেগুলো শিশু মনকে আসলে খুব সহজে নাড়া দেবে। সবচেয়ে যেটা বেশি বিস্ময়কর লাগতো এবং আমাকে যেটা অভিভূত করতো সেটা সোডিয়াম লাইট। এবং একটা আজব বিষয় ছিল, এই লাইটের আলোতে নাকি আসল রংটা হারিয়ে যায়, অন্য একটা রং দেখায়। এবং দেখতাম নিজের শার্টের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, পাশের মানুষটার শার্টের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু কেমন ঘোলাটে হলুদ রঙের। ওটা সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল ওই সময়টাতে ঢাকা শহরে সোডিয়ামবাদী। কি এক অদ্ভুত বিস্ময়, মানে মানে ছোটবেলায় আমরা অনেক বেশি তাজ্জব হই, অনেক বেশি অভিভূত হই। এবং আমার কাছে মনে হয় যে যতটা সময় আগাতে থাকে মানুষের জীবনে, যত পরিণত হতে থাকে, সে আস্তে আস্তে তার বিস্মিত হবার ক্ষমতাটা একটু একটু হলেও কমতে থাকে। কিন্তু আমার কাছে মনে হয় যে কিছু কিছু মানুষ পাগলপাড়া সে অদ্ভুত রকম বিস্মিত হবার, অদ্ভুত রকম আনন্দে অভিভূত হবার ক্ষমতা ধরে রাখতে পারে। এবং আমার মনে হয় সেই বিস্মিত হবার ক্ষমতা, অভিভূত হবার ক্ষমতা, চরম উল্লাসে উল্লসিত হওয়া এবং খুব ছোট্ট ছোট্ট চাওয়াগুলোকে নিয়ে সেই ছোট ছোট পাওয়াগুলোতে যখন পরিণত হয়, সেই ছোট ছোট চাওয়াগুলো যে অদ্ভুত রকম বিস্ময় এবং আনন্দ কাজ করে অপার্থিব ছোটবেলায়, ছোট চাওয়া ছোট পাওয়া কিন্তু আনন্দ অপরিসীম। সেটা আস্তে আস্তে যেভাবে পরিবর্তিত হয়ে যায়, চাওয়াগুলো বিশাল হয়, পাওয়াগুলো তো সেই অনুযায়ী যত কম হয় তত অতৃপ্তি বাড়ে, এবং সেই অভিভূত সেই অপরিসীম উল্লাস মুগ্ধতা সেগুলো কমতে থাকে। আমার মনে হয় যে যতদিন সেগুলো ধরে রাখা যায় ততদিনই আসলে বাঁচার সার্থকতা আরো বেশিভাবেই প্রতিভাত হয়, যেটা আমার মনে হয়। তো সে যাই হোক, স্টেডিয়ামের আলোকে রেখে আমি পরে SMS-এ যাই। আমাকে আবির জানিয়েছেন, আবিরের SMS পড়ে মনে হচ্ছে ভাই আপনি অনেক ম্যাচিউর একজন লিসনার, এবং আমার ভালো লাগছে, এবং I've started to like you definitely। এবং আমি খুশি হব আপনি সবসময় আমার পাশে থাকলে। আপনার SMS গুলো আমাকে সত্যিই অনেক ইনসাইট দিচ্ছে, অনেক খোরাক যোগাচ্ছে, চিন্তার খোরাক যোগাচ্ছে, ফুড ফর থট দিচ্ছে আমাকে। আপনার SMS আমি সবসময় চাইবো। একা আমাকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে, সেটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ শুধু বই পড়ে, খুব কম মানুষ আছে যারা বইয়ের লেখাগুলোর আড়ালে লেখকের অব্যক্ত কথা বা ভাষাটাকে বুঝতে পারে। খুবই তাৎপর্যময় কথা, যাকে বলে ইংলিশে একটা ফ্রেজ আছে যে রিড বিটুইন দ্য লাইন্স, মানে যেটা আসলে বলা হয়নি সেটাকে বুঝতে পারা। এবং বেশিরভাগ ভালো সাহিত্যের মাঝেই আসলে আমার কাছে মনে হয় যে যা বলা হয়েছে তার বাইরে অনেক কিছু অব্যক্ত থাকে, এবং সেটা নিয়ে যুগে যুগে অনেক কথা হয়েছে। যেমন কথার কথা হিসেবে একটা উদাহরণ দিই আমি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটা। এই কবিতা দিয়ে কবি কি বুঝিয়েছেন এটা নিয়ে এমন আলোচনা শুরু হলো রবীন্দ্রনাথ যখন সোনার তরী কবিতাটি লিখলেন, যে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, আমারই সোনা ছোট এ তরী, ঠাই নাই ছোট এ তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। সেই অসাধারণ কবিতাটা যখন লেখা হলো, এরপরে এই কবিতা দিয়ে কবি কি বুঝিয়েছেন এটা নিয়ে যে কত কিছু হলো, এবং যুগে যুগে শুধু এই সোনার তরী নিয়ে না, এরকম অনেক লেখকের অনেক লেখা নিয়ে, অনেক পরিচালকের অনেক সিনেমা নিয়ে কি বোঝাতে চেয়েছেন সেই বিশিষ্ট কুতুব, এটা নিয়ে অনেক দিস্তার পর দিস্তা কাগজ এবং অনেক ভাষণ, অনেক সময়, অনেক কিছু খরচ হয়েছে, এবং নানা মুনির নানা মত, এবং যে যার মত প্রচারে অনেক চেষ্টা করলেন। তো এরকম যখন অবস্থা তুঙ্গে, তখন আসলে বারে বারে ছুটে যেতে হয়েছে সেই লেখকের কাছে যে আসলে আপনিই বলুন, আপনি মহাশয় আপনিই বলুন আপনি কি বোঝাতে চেয়েছেন। এবং তখন বেশিরভাগ সময় লেখকরা এবং শিল্পীরা যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে এরকম যে না, আমার কাজে আমি লিখেছি বা আমার কাজে আমি বানিয়েছি, এখন এটার রস গ্রহণ করা বা এটাকে হৃদয়ঙ্গম করা সম্পূর্ণ পাঠকের বা শ্রোতার বিষয়। সে এটাকে যেভাবে নেই এটা সম্পূর্ণ তার বিষয়, আমি এটা ব্যাখ্যা করতে যাব না। এবং আমার মনে হয় এটাই আসলে উচিত। এবং খুব মাঝে মাঝে অবশ্যই অনেকে ব্যতিক্রম হয়ে অবশ্য বুঝিয়ে দিয়েছেন এটা দিয়ে আসলে কি বুঝিয়েছেন তিনি। যেমন জীবনানন্দ দাশের ক্যাম্পে কবিতাটা, এটা নিয়েও অনেক কথাবার্তা হয়েছে, অনেক আলোচনা, যে ক্যাম্পে কবিতা দিয়ে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন। তো আমার কাছে মনে হয় একটা শিল্প যখন রচিত হয় বা সৃষ্ট হয়, তখন তার পেছনে কি উদ্দেশ্য ছিল, কি বোঝাতে চেয়েছেন লেখক, সে তার মাঝেই থাকা ভালো। এবং শ্রোতাদের বা পাঠকের অধিকার আছে আসলে যে তার মতো করে সেটাকে বুঝতে চেষ্টা করার। এবং এমনও হতে পারে আপনি যা বুঝলেন তার সম্পূর্ণ অন্য একটা অর্থ আসলে সেখানে ছিল, কিন্তু তাতে কিছু যায় আসে না আসলে। আমার কাছে যেটা মনে হয় এটা আসলে এক ধরনের রঙের খেলার মতো, যে
লেখক আপনার হাতে রং দিয়ে দিলেন, আপনি সেটা দিয়ে আপনার মতো একটা ছবি বানিয়ে নিন। সেই ছবি আসলে লেখকের ঈপ্সিত ছবির কতটা কাছাকাছি সেটা একটা ব্যাপার, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ছবি আঁকার আনন্দ কতটুকু পেলেন লেখকের তুলে দেয়া সেই রং দিয়ে। এটা যেন কোন প্রসঙ্গে বললাম, আচ্ছা, একার SMS থেকে। সে যাই হোক, আরো কিছু SMS আছে। রুবেল রহমান নামের একজন নতুন বন্ধুর প্রতীক হিসাবে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আর এরপরে আমাকে লিখেছেন শাহরিন নামের একজন পুরনো বন্ধু, একটুকু ছোঁয়া লাগে গানটা শুনতে চান। আজকে প্লেলিস্টে গানটা আছে আপনার জন্যই। সো ফ্রেন্ডস, আমি বলে দিই SMS করার নিয়মটা। যদি কিছু বলতে চান, লিখতে চান, গান শুনতে চান, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। যে গানটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে আমাকে একজন বন্ধু, আমি তার হৃদয় বেদনা দিয়েছি, তার রিকোয়েস্ট করা গান কখনো প্লে করিনি, কখনো জানতে চেও না, সাইফের গান, অনেক আগের গান এটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তোকা 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 শুনছিলাম এই গানটা, একটা ডান্স ট্র্যাক প্লে করলাম যারা একটু ঘুমিয়ে যাচ্ছেন, ঝিমিয়ে যাচ্ছেন, তাদের জন্য চাঙা করার জন্য ফ্লাই প্রজেক্টের গান তোকা তোকা শুনলাম। এবং তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে সাইফের একটা গান রিকোয়েস্ট এসেছিল এবং সেটা হচ্ছে কখনো জানতে চেও না। আর্লি 90-এর দিকের খুব জনপ্রিয় একটা গান ছিল এটা। আমাকে যাত্রাবাড়ির রাকিব আমাকে জানিয়েছেন তার সুইট আপু নাজিফা তাসনিম, যার নাম আজকে তার জন্মদিন। সো হ্যাপি বার্থডে টু ইউ নাজিফা তাসনিম, সুইট আপু। আবির আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে অস্কার নিয়ে কথা ছিল, সেই স্পেক্টার মুভির গান নিয়ে, রাইডিংস অন দ্য ওয়াল, এবং আমি বলেছিলাম আমি স্থির নিশ্চিত যে এই গানটা অস্কার পাবে অরিজিনাল সাউন্ড ট্র্যাক ক্যাটাগরিতে। তো আমাকে আবির যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে আলেহান্দ্রো গনসালেস ইনারিতু, এবং উনি একজন মেক্সিকান ডিরেক্টর, অসাধারণ একজন ডিরেক্টর, এবং গত বছরের বেস্ট ফিল্ম বার্ডম্যান অর দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স, সেটা হচ্ছে তার পরিচালিত ছবি, এবং তিনি সেরা সিনেমাও হয়েছিল গত অস্কারে সেটা, এবং সেরা পরিচালক তিনি জিতেছেন। এর আগেও অসাধারণ সব সিনেমা তিনি করেছেন, যেমন ব্যাবেল হচ্ছে তার পরিচালিত একটা সিনেমা, তারপরে হচ্ছে আরেকটা মুভি হচ্ছে যে 21 গ্রামস, এবং এরকম বেশ কিছু অন্যরকম সুন্দর হয় তার সিনেমাগুলো। এবং এবারেও কিন্তু তিনি অস্কারের দৌড়ে আমার মতে থাকবেন, এবং বছরের এমনই কপাল অন্যান্য পরিচালকদের, আমার মনে হয় যে বছরের একেবারে শেষ দিকে 25 তারিখ এই মাসের বড়দিনের দিন তার একটা সিনেমা রিলিজ হবে যেটার নাম হচ্ছে দ্য রিভেন্যান্ট। এবং দ্য রিভেন্যান্ট আমার ধারণা এবারও অস্কারের দৌড়ে সেটা গিয়ে থাকবে, দ্য রিভেন্যান্ট। এবং লিওনার্দো ডিক্যাপ্রিও এই প্রথম আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর সাথে। তো হাবির আমাকে সেটাই লিখেছে, সেটা হচ্ছে যে আলেহান্দ্রো গনসালেস ইনারিতু এবার অস্কার দৌড়ে মজার ব্যাপার হলো এবার ডিক্যাপ্রিওকে সাথে নিয়ে নিউন দ্য রেজাল্ট। আমি বুঝতে পেরেছি আপনি কি মিন করেছেন। লিওনার্দো ডিক্যাপ্রিও প্রত্যেকবার নমিনেশন পায় সেরা অভিনেতা, কিন্তু কোনোবারই শেষ পর্যন্ত তার ভাগ্যে শিখে ছেড়ে না। এবং আমার একটা থিওরি অবশ্য আছে যে কেন এটা হয় না, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সংস্কার বা নাকুচু ভাব থাকে। অস্কারের যারা জুরি বোর্ড, তাদের একটা নাকুচু ভাব আছে বলে আমার ধারণা, এবং তাদের এই নাকুচু ভাবটা হলো এইটা যে খুব বেশি জনপ্রিয় যারা, মানে সোজা কথায় পপুলার আর্টিস্টদেরকে তারা মনে করেন এদেরকে নিয়ে তো সবাই মাতামাতি করে, এরা বিশাল সেলিব্রিটি, এরা সবসময় মিডিয়া গসিপে থাকে, এদেরকে অস্কার দিলে মনে হয় অস্কারের যে একটা অন্যরকম ভাবসাব একটা আছে সেটা বোধহয় একটু ছোট হয়ে যাবে। আমার ধরুন এরকম একটা সংস্কার থেকে, এরকম একটা প্রেজুডিস বা ইগো থেকে আমার, এবং স্নবারি থেকে আমার মনে হয় যে খুব বেশি জনপ্রিয় অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদেরকে তারা এড়িয়ে চলেন, অস্কার কন্টেন্ডার হলেও দেওয়া হয়। এবং মাঝে মাঝে কিছু অদ্ভুত ডিসিশন আমরা পাই যে ভেবে পাই না এটা কীভাবে সেরা অভিনেতা বা সেরা সিনেমা হলো, তো এরকম মাঝে মাঝে খুব অদ্ভুত ডিসিশন হয়। আমার কাছে মনে হয় না সবসময় তার 100% পারফেক্ট। যেমন আমি যদি উদাহরণ হিসেবে দেই, খুব বেশি দিন আগে যেতে হবে না, যে ওই সিনেমাটার নাম কি, দ্য হার্ট লকার, যে এবার শ্রেষ্ঠ সিনেমা হলো, আমার কাছে মনে হয়েছে একেবারেই পলিটিক্যাল প্রোপাগান্ডা, এটা কোনোমতেই শ্রেষ্ঠ সিনেমা হবার মতো না। আবার মার্টিন স্করসেস একজন নামকরা ডিরেক্টর, অনেকবার ঠিক লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো অসংখ্যবার তিনি সেরা পরিচালকের নমিনেশন পেয়েছেন, অসংখ্যবার, কিন্তু তাকে দেয়া হই করেও হচ্ছিল না, ঠিক লিওনার্দোর মতো অবস্থা। শেষ পর্যন্ত তাকে সেরা পরিচালকের অস্কার দেওয়া হলো দ্য ডিপার্টেড মুভির জন্য, এবং যেটা পেয়ে মার্টিন স্করসেস কোথায় খুশি হবেন, উল্টো নিজে আরও বললেন যে এর থেকে অনেক ভালো সিনেমা আমি আগে বানিয়েছিলাম, এবং আমার মনে হয় যে সেগুলোতে তারা আমাকে দিতে পারেনি বলে, যেটাতে আমি পাই না সেরকম একটা সিনেমার জন্য আমাকে দিল। তো এটা ছিল তার নিজেই, মার্টিন স্করসেসের নিজের অবজারভেশন। তো আমার কাছে মনে হয় যে অস্কার কমিটি, জুরি বোর্ড এরকম মাঝে মাঝে একটু তালগোল পাকিয়ে ফেলে, নাহলে দ্য হার্ট লকারের মতো সিনেমা কখনোই অস্কার পাওয়ার মতো না। অ্যাট দ্য সেম টাইম আরও বেশ কয়েকটা অ্যাওয়ার্ড দেখে মনে হয় যে অনেক সময় পলিটিক্যালি তারা মোটিভেটেড, এবং পলিটিক্যাল প্রোপাগান্ডার আছে এরকম কিছু বিষয়কে তারা খুব প্রায়োরিটি দেন। যাই হোক, সেটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, আমি সেদিকে না যাই। তবে আমার ধারণা বেশিরভাগ সময় অবশ্য আবার অ্যাকুরেট থাকে, যেমন গতবারের সিনেমা বার্ডম্যান, দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স, অসাধারণ একটা সিনেমা, এবং দেখার পরে মনে হয় অস্কার তো এই পাওয়া উচিত সত্যি। সো দেখা যাক এবার কে জেতে, 2015 শ্রেষ্ঠ ছবি কে হয়।
আর আমাকে এরপরে আরো অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন এবং একজন বন্ধু নিজের নাম লেখেননি, কিন্তু তার একজন বন্ধু সুপ্রিয়ার নামে একটা এসএমএস করেছেন। তো এই এসএমএসটা আমি এই জন্য পড়ছি, সুপ্রিয়া নামটা আমার কাছে একটু স্পেশাল। আমার নিশ্চয়ই অনেকে নড়ে চড়ে বসছেন যে সুপ্রিয়া নামটা কেন স্পেশাল। স্পেশাল হওয়ার কারণ হচ্ছে যে আমার খুবই প্রিয়, সব থেকে প্রিয় বইয়ের একটা হচ্ছে, মানে উপন্যাসের একটা হচ্ছে দিবারাত্রি কাব্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের। তো সেখানে সেই চরিত্রের যে কেন্দ্রীয় চরিত্র হিরম্বর প্রথম প্রেমিকা ছিল সুপ্রিয়া, এবং সুপ্রিয়ার ওই যে জায়গাটুকুতে সুপ্রিয়ার বর্ণনা এসছে, কি এক অদ্ভুত কারণে আমার ব্যাপক ভালো লেগেছে, এবং সুপ্রিয়ার প্রতি আমার একটা মানে খুব চরম একটা অবসেশন বা ফ্যাসিনেশন তৈরি হয়েছিল, এবং সেটা এখনো আছে। যে ওই যে সেই দৃশ্যটা যেটা উপন্যাসে বলা হয়েছে, যে উঁচু একটা ছোট টিলার মতো এবং হলুদ একটা শাড়ি পরে, এই হলুদ শাড়ির ব্যাপারটা বইয়ে কি কালারটা বলা হয়েছিল নাকি আমার নিজের কল্পনায় তৈরি, আমার সেটা এখন আর আলাদা করতে পারছি না। তো এই দৃশ্যটা প্রায় চোখে ভাসতো, যে খুব রৌদ্রতপ্ত একটা দুপুরবেলা, অবসন্ন, শ্রান্ত, ক্লান্ত হয়ে হিরম্ব বসে আছে, এবং তার পৃথিবীর সমান বা এই পৃথিবীর থেকে অনেক বেশি ভালোবাসা বুকে নিয়ে সব অন্যায় অবিচার, সব যত দুঃখ বেদনা নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে হিরম্বর কাছ থেকে, সব কিছু মেনে নিয়েও অপরিসীম ভালোবাসার মমতা নিয়ে সেই হলুদ শাড়ি পরে সেই রৌদ্রদগ্ধ সেই তপ্ত দুপুরে মধ্যাহ্ন গগনে সেই সূর্যকে মাথার উপরে রেখে, এবং হয়তো তপ্ত দুর্বাদল পায়ে দোলে একটু একটু করে সেই বিষণ্ণ সুন্দর সুপ্রিয়া হিরম্বরের কাছে আসছে। সব কিছুর পরেও, সব সমীকরণের ঊর্ধ্বে উঠে, সব চাওয়া পাওয়ার হিসেব এর ঊর্ধ্বে উঠে, এবং আমার কাছে মনে হয় জাগতিক অনেক কিন্তু যদির হিসেবের ঊর্ধ্বে উঠে এক অনন্ত লোকের ভালোবাসার প্রতিমূর্তি হয়ে সুপ্রিয়া আসছে অনন্তকাল ধরে হিরম্বের দিকে। এবার জন্য এই নামটা আমার কাছে স্পেশাল, এবং এই নামটা প্রতি আমার দুর্বলতা এই জন্যই, সেই দিবারাত্রি কাব্য থেকে সুপ্রিয়া। সে যাই হোক, আমি একটু এসএমএস করার নিয়মটা বলে দিই। আপনি আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। গত 2 রাত আমার ঘুমানো হয়নি, এটা শুনে নিশ্চয়ই আরো অনেকে নড়ে চড়ে বসবেন যে 2 রাত কেন ঘুমাইনি। আসলে সেটা আনন্দময় একটা কারণে। খুব সুন্দর 2টো রাত কেটেছে আমার একা একা নিজে নিজে, এবং অন্যরকম কিছু অনুভূতির সাথে খেলা করে এবং প্রকৃতির কাছাকাছি। সে যাই হোক, তো অনেক গান শুনেছি, এবং বেশিরভাগ যে গানগুলো শুনেছি সেই গানগুলো একাধিকবার শুনেছি। এমন হয়েছে যে একটা গান 12-13 বার করে শুনেছি, এবং এর কোনো তেমন তাৎপর্যপূর্ণ কারণ নেই, এমনি জাস্ট ইচ্ছে ভালো লাগা। তো যে গানগুলো বেশি শুনেছি, এরকম 2টো গান আমি এখন পরপর শুনবো, এই 2 রাতের মোর জীবনের 2টি রাতই সেই গানের মতো এই গানগুলো, এবং আমি জানি না ভালো লাগবে কিনা, না লাগলে ক্ষতি নেই। একটা হচ্ছে নীলয় দাসের গান। নীলয় দাস অসম্ভব গুণী একজন শিল্পী, এবং তাকে নিয়ে বলতে গেলে এখন আরো অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে শুধু একটা কথাই বলি, মানে একটা কথা চালু আছে যে বেশি দামি বা বেশি প্রতিভাবান বা বেশি যাদের পৃথিবীতে থাকা দরকার তারাই আগে চলে যায়। তো নীলয় দাস সম্পর্কে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই মানুষটা এরকম একজন ছিলেন, এবং বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি যে কত বড় একজন শিল্পী হারালো, এবং এটা মনে হয় আসলে মিউজিক ইন্ডাস্ট্রি কখনোই বুঝতে পারেনি। নীলয় দাসের অকাল প্রয়াণে যেটা ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি। সো নীলয় দাসের সে যে গানটা সবচেয়ে বিখ্যাত যখনই লিড করে, সেটা না, এটা আরেকটা গান, এটাও বেশ ওই সময়টাতে বেশ সারা জাগিয়েছিল, এবং একটু অনুভবের গান, খুব ফিল নিয়ে শুনতে হবে, বাতিটাতে নিভিয়ে প্রিয় মানুষকে মনে করে শুনুন, প্রিয় স্মৃতি মনে করে। গানটার নাম হচ্ছে কত যে খুঁজেছি তোমায়, এই গানটা। এবং তারপরে যে গানটা শুনবো সেটা হচ্ছে কিশোর কুমারের একটা গান, সে তো এলো না। এই 2টো গান গত 2 রাতে আমার অসংখ্যবার শোনা হয়েছে। একরকম আমার কাছে মনে হয় যে নিশি যাপন গানের সাথে শুনে ফেলি। ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি এখনো আছেন। সময় হচ্ছে 1:15। শুনছিলাম পরপর 2টো গান, এবং 2টোই হচ্ছে গত 2 রাতে অনেকবার শোনা হয়েছে, এবং যে ভয়টা পাচ্ছিলাম নীলয় দাসের কত যে খুঁজেছি তোমায় এবং কিশোর কুমারের সে তো এলো না, যে নিশ্চয়ই ভাববেন আমার কি হটলো যে বিরহের গান শুনে রাত কাটিয়ে দিলাম। এবং শাহরিন এসএমএস পাঠিয়েছেন, কার কথা মনে করে এত বিরহের গান শুনলেন, আমাদেরকে একটু বলেন। কারো কথা মনে করি না, ইনফ্যাক্ট মাঝে মাঝে আসলে আমার যেটা হয় সেটা হচ্ছে যে আমার রাত জাগার
জাগার খুব অভ্যাস, এবং এমনও হয় যে ছুটি থাকলে তো কথাই নেই, অফিস থাকলে এমনও হয় 4টা-5টা পর্যন্ত হয় মুভি দেখে বা বই পড়ে অথবা গান টান শুনে শুনে, মানে অনেক রাত পর্যন্ত, এবং মনে হয় ঘুমানো উচিত কিন্তু আসলে ভালো লাগে না, মনে হয় যে খুব ভালো লাগছে, ব্যাপক একটা অনুভূতি কাজ করছে, অন্যরকম একটা ফিল নেওয়া যাচ্ছে, খুব সুন্দর কাছে রাতটা, মানে গানে, সিনেমায় বা বইয়ে মুখর হয়ে। তো এরকম যখন হয় তখন দেখা যায় যে খুব একটু একটু করে জনরা চেঞ্জ হতে থাকে। এই শুরু হয়তো করলাম রক অ্যান্ড রোল দিয়ে, সেখান থেকে ক্লাসিক্যালে চলে গেলাম, সেখান থেকে লালন শুনে, সেখান থেকে হয়তো আবার রবীন্দ্র নজরুল, এবং তারপরে হয়তো আবার পুরোনো দিনের বাংলা গান, অনেক মানে এরকম অনেক জনরা চেঞ্জ হয় এক জায়গা থেকে আরেক জায়গাতে। তো এর মধ্যে মাঝে মাঝে যেটা হয় যে একদম নতুন শোনা কোনো গান বা অনেক পুরোনো গানই যেটা অনেকবার শোনা, মানে হঠাৎ করে কোনো একটা গান বা কোনো একটা দুটো গান বেশি মাথার মধ্যে কোনো না কোনো বিচিত্র কারণে বেশি স্ট্রাক করে, এবং তার ফলে যেটা হয় যে ওই বারবার ওই গানটা শুনতে ইচ্ছে হয়। এরকম কেন হয় জানি না, এটা মাঝে মাঝে আমার হয়। তো গত 2 রাত আসলে যে অনেক রাত জেগে কেন জানি না, যে এই আমি কত যে খুঁজেছি তোমার গানটা, খুব বেশি ওই একদম মাঝরাত বা ভোর রাত, একা একা নির্জনতা, রাতের সেই অন্যরকম অনুভূতি, সবকিছু মিলিয়ে ওই গানটা শুনতে অনেক বেশি ভালো লাগছিল, এই দুটো গান, সেটা হলো না, এবং স্পেশালি কত যে খুঁজেছি তোমায়, নীলয় দাসের। জাস্ট এটাই হচ্ছে ফ্যাক্ট, এটা আমার প্রায়ই হয় এরকম, কোনো কারণ ছাড়াই কোনো না কোনো গানগুলো বারবার শুনতে থাকে অনেক রাত পর্যন্ত। এই হচ্ছে রহস্য। যারা এর পেছনে অন্য কোনো কিছু খুঁজছেন তাদেরকে নিরাশ হতে হবে। আলিয়া সরকার নামের একজন বন্ধু আমাকে জানিয়েছেন আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ আলিয়া। এবং আলিয়াকে আমরা যাবো না ভুলিয়া, এই প্রতিশ্রুতি আমরা ড্রিমস অ্যাভিনিউর পক্ষ থেকে দিচ্ছি। খুব বেশি সময় নেই তাই, এবং শেষ দিকে এসে আমি একটা নীতিতে বিশ্বাসী হই, সেটা হচ্ছে যে কথা কম গান বেশি, তাই আমরা গানে চলে যাচ্ছি। তবে তার আগে এসএমএস করার নিয়মটা, প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। অ্যান্ড হিয়ার্স নাও কার্নিভাল অফ ফ্রস্ট বাই পোয়েটস অফ দ্য ফল। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি আছেন আমার সাথে, সেজন্য অনেক ধন্যবাদ। অনেক 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 ভালো লাগছে। আপনি এখন আছেন তো নাকি আছেন না, কোনটা? এসএমএস কিছু পাচ্ছি, তার মানে এখনো বেশ কয়েকজন বন্ধু আমার সাথে আছেন। আর শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে যদি ভুল করে তোমাকে চাই। আমার কি দোষ, মানে খুব সুন্দর, আমার কাছে লিরিক্সটা খুবই পছন্দ। যখন প্রথমবার শুনেছিলাম সেই ছোটবেলায়, তখন থেকেই পছন্দ, ব্যাপক, মানে আমার কি করার আছে না, আমার কি দোষ, আমি তো মানুষ, আমার কিছু করার নেই। মানে খুব সুন্দরভাবে, খুব স্মার্ট ওয়েতে দোষটা মনুষ্যত্বের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তার মানুষ সত্তাকে, তার কোনো দোষ নেই। আমার কি দোষ, আমি তো মানুষ, ভালো লাগতেই পারে। আমি জানি না এই আয়ুব বাচ্চুর কাছ থেকে এই শেখা উপদেশ কতজন কাজে লাগিয়েছেন পরবর্তীতে, বাট এটা শিক্ষামূলক গান ছিল আমার কাছে মনে হয়। গানটা হচ্ছে কষ্ট অ্যালবাম থেকে নেওয়া, 1995 অ্যালবাম আমিও মানুষ গানটার নাম। আর কষ্ট অ্যালবাম নিয়ে যেটা বলতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এটা ছিল একটা আসলে কনসেপ্ট বেসড অ্যালবাম, এটা থিম বেসড অ্যালবাম। খুব বেশি থিম বেসড অ্যালবাম মনে হয় না আমরা পেয়েছি। থিমটা ছিল আসলে কষ্ট, এই শব্দটা নিয়ে আসলে অ্যালবামটা করা হয়েছে। যেরকম আমি মাঝে মাঝে শব্দ নিয়ে এপিসোড করি, যে স্বপ্ন, রাত, এরকম বেশ কিছু শব্দভিত্তিক শো করেছিলাম। তো এরকম এই অ্যালবামটা সেরকম ছিল, যে কষ্ট শব্দটাকে হাইলাইট করে, আসলে বেশিরভাগ গানই কষ্ট কেন্দ্রিক, বা গানের নামের ভেতরে কষ্ট ছিল, অথবা গানগুলোর প্যাটার্ন এমন ছিল যে সেখানে আসলে কষ্টের কথাটাই প্রাধান্য পেয়েছে। যেমন এই অ্যালবামের প্রথম সবচেয়ে জনপ্রিয় গানটা হচ্ছে আমি কষ্ট পেতে ভালোবাসি। তারপর আরেকটা হচ্ছে যে কষ্ট কাকে বলে, ওই যে আমার একটা নির্ঘুম রাত তোমার হাতে তুলে দিলেই বুঝতে তুমি কষ্ট কাকে বলে। তারপর হচ্ছে যে কি যে কষ্ট আমার এই বুকে, এটা হচ্ছে আরেকটা গানের নাম। এবং যে গানগুলোর নামের ভেতরে কষ্ট নেই, সেগুলোর অনেক কয়েকটার ভেতরে আবার ব্যাপক কষ্টের হাহাকার, যেমন এই হৃদয় এখন ভীষণ ব্যথা, তারপরে এখন আমি যখন তখন এই হৃদয়ের পুনর্বাসন চাইতে পারি, ক্ষত বিক্ষত হৃদয়ের, এরকম একটা গান ছিল। তারপরে হচ্ছে যে আমার জীবন, একটা গান যেটা আমার খুব প্রিয় একটা গান, যে পাখিরা কাঁদে সন্ধ্যা তারা ডুবে গেলে, আমার জীবন কাঁদে ঠিক এমনি এভাবে, হৃদয়ের স্পন্দনে না পাওয়া আছে মিশে, পার ভাঙা শব্দ হয়ে ভালোবাসার নদীতে। খুব সুন্দর একটা গান, এটার ভেতরে কষ্ট ঘুরে ফিরে হাহাকার। তারপর ওই যে আরেকটা কথা, বহুদূর যেতে হবে, এখন পথে অনেক রয়েছে বাকি, তুমি ভয় পেও না, তুমি ভুলে যেও না, ভালোবাসায় বিশ্বাস রেখো, হয়তো অচেনা মনে হতে পারে আমাকে, তুমি ভয় পেও না, তুমি ভুলে যেও না। এরকম অনেকগুলো গানের ভেতরে খুব নিবিড় একটা অনুভবের বিষয় ছিল। তারপরে ক্যান্সার পেশেন্টকে নিয়ে একটা গান, যে হয়তো কোথাও, মানে একজন ক্যান্সার পেশেন্ট যে বেশি দিন বাঁচবে না, যে একটা সময় আমি থাকবো, কিন্তু প্রত্যেকটা জিনিসের ভেতরে, প্রত্যেকটা স্মৃতিতেই আমার যে বুক শেলফের অগোছালো বইয়ে, হঠাৎ বাজানো কোনো পুরোনো ক্যাসেটে, এরকম অনেক কিছুতেই, না হয় আমি নেই যেন, তুমি তবু দেখো খুঁজে, হয়তো কোথাও পাবে আমাকে। এবং সবগুলো গানের ভেতরে ঘুরে ফিরে হয় নামে বা মিনিংয়ে কষ্ট ব্যাপারটা আসলে ঘুরে ফিরে এসে। এবং থিম বেজ অ্যালবাম ছিল একটা,
কষ্ট, এবং আমার কাছে মনে হয় যে এরকম মাঝে মাঝে থিম বেসড অ্যালবাম যদি আরও হতো নিশ্চয়ই ভালো হতো। কিছু কিছু হয়েছে, হয়নি তা না, বাট দ্যাট ওয়াজ এ ইউনিক ক্রিয়েশন ডেফিনেটলি কষ্ট অ্যালবামটা, এবং অসম্ভব জনপ্রিয়তাও পেয়েছিল 95-এ। এবং আমার এখন একটা স্মৃতি মনে পড়ে কষ্ট অ্যালবামটা নিয়ে, সেটা হচ্ছে আমি তখন ক্লাস খুব বেশি উঁচু ক্লাসে পড়ি না, একদম ছোট ক্লাসে পড়ি। তো আমার বোধহয় ফাইনাল এক্সাম চলছে তখন, এবং অ্যালবামটা বের হয়েছিল 95-এর শেষের দিকে। তো আমার ফাইনাল এক্সাম হচ্ছে, এবং আমার বড় ভাই তখন আরও উচ্চ শিক্ষার্থে আরও দূরে থাকে। তো হঠাৎ করে সে ছুটিতে আসলো এবং সাথে করে এই অ্যালবামটা কিনে নিয়ে আসলো। আমার মনে আছে যে 2টা থেকে আমার এক্সাম স্টার্ট হওয়ার কথা ছিল, এবং 11টা বা 12টার সময় আমার বড় ভাই এই অ্যালবামটা নিয়ে ঢুকলো ঘরে। তো পরীক্ষার আগের মুহূর্তটাতে অনেক বেশি বলা হয়, এটা সবাই জানে। তো ওই সময় সব রিভার্স দেবো, একটু দেখবো, মানে খুব সিরিয়াস অবস্থা। তো কিসের কি নতুন একটা অ্যালবাম পেয়ে তো সাথে সাথে ওই সময় হাতে নতুন অ্যালবাম পাওয়া ছিল জীবনের সবচেয়ে আনন্দময় ঘটনা। তো ছেড়ে দিলাম 2-in-1, তখন তো 2-in-1-এর যুগ। শুনছি একটার পর একটা অসম্ভব অসাধারণ সব গান বাজছে, এবং মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কিসের পরীক্ষা কিসের কি। এবং ওই পরীক্ষাটা আমার খুবই খারাপ হয়েছিল, এবং যার ফলশ্রুতিতে ওই পরীক্ষাটাতে আমি ফার্স্টের বদলে সেকেন্ড হয়েছিলাম। চামি দিয়ে আমি বলে নিলাম যে ওই সময় আমি ফার্স্ট সেকেন্ড ছিলাম। তো এর 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 দায়ভার আয়ুব বাচ্চুকে নিতে হবে, এবং আমার বড় ভাইকে, দুজনকে সমানভাবে নিতে হবে ওই পরীক্ষার আগ মুহূর্তে আমাকে অ্যালবামটা দেওয়ার জন্য। তো ওই প্রথমবার হচ্ছে এই অ্যালবামটা আমি শুনি। কষ্ট অ্যালবাম নিয়ে অনেক কথা হলো, আর আপাতত অনেক কথা হয়েছে যেহেতু আর কোনো কথা না বলে গানে চলে যাচ্ছি আমি। এবং SMS করার নিয়মটা বলি, প্রথমে আরে লিখতে হবে, স্পেস দিয়ে নাম ঠিকানা, আর তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এই গানটা কেমন লাগে দেখুন তো, আরেকটা প্রিয় গান আমার। বসে আছি সেই পথে, So friends, welcome back, এবং শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন, সে তো খুবই ভালো কথা। শুনছিলাম আমরা একটু আগে, যেটা হচ্ছে রেড হট চিলি পেপারস এর গান স্নো। Hey yo, listen what I say, the more I see the less I know, you got to say. এর আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে আমি বলছিলাম যে এই গানটা আমার খুব প্রিয়, এবং দেখ লাগে শুনে নগর বাউলের গান, যে পথে পথিক নেই বসে আছি সেই পথে। দুর্দান্ত একটা গান, নিশ্চয়ই ভালো না লাগার কোনো কারণ নেই। যদি ভালো না লেগে থাকে আপনি মনে করবেন যে আপনার অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা উচিত। সরি, আই এম জাস্ট কিডিং, ওকে লেটস বি সিরিয়াস। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছে নির্জন, খুব সুন্দর একটা কথা লিখেছেন। সবসময় সুন্দর SMS করেন, আজকে তো অবশ্যই একটু ভিন্ন, একটু আমার মনে হয় যে আত্মসংশয়, একটু দ্বিধাদ্বন্দ্বের দোলা চলে দুলছেন তিনি এই মুহূর্তে। বহুবার যা করতে যেও করতে পারিনি, তার কি একদিন করতে পারবো হয়তো, রাতকে বলি চোখ বুঝে তুই থাক। ভালো, কিন্তু কি সেই কাজ যেটা আপনি বহুবার করতেছি করেননি? প্লিজ, আমি খুবই কিউরিয়াস এটা জানার জন্য, আমাকে প্লিজ জানান। এবং এই SMS-টা নিশ্চয়ই আপনি অনেক সিরিয়াস কিছু কোনো বিষয়কে নিয়ে বা কোনো গভীর অনুভব থেকে লিখেছেন, কিন্তু আমি সবসময় একটু মানে অনুভূতি আমার কম বলে এই খুব অনুভূতির আবেগে রাঙানো একটা SMS দেখে আমার একটা মানে মজার একটা জোকস মনে পড়ে গেল। ঠিক জোকস না, সত্যি ঘটনা। সেটা হচ্ছে যে জর্জ বার্নার্ড শয়ের একটা কথা। জর্জ বার্নার্ড শয়ের সাথে নিশ্চয়ই সবাই পরিচিত, একজন ব্রিটিশ নাট্যকার এবং অসাধারণ একজন রসিক মানুষ, যার সেন্স অফ হিউমার আমার কাছে মনে হয় যে একেবারে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসিক জনের মধ্যে তিনি অবশ্যই থাকবেন। অসাধারণ তার সেন্স অফ হিউমার, এবং যাকে নিয়ে অনেকগুলো ঘটনা আমরা জানি, অনেক গল্প। যেমন একবার তার একটা বই বেরোলো, তো তিনি শুধুমাত্র প্রকাশককে তিনি শুধুমাত্র একটা অক্ষরে বা একটাই সাইন দিয়ে একটা চিঠি লিখলেন। চিহ্নটা ছিল এরকম যে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ মানে একটা চিঠি, সেখানে শুধুমাত্র একটা প্রশ্নবোধক চিহ্ন। এবং প্রকাশক তার বইয়ের প্রকাশক ওই বইটা পেয়ে বুঝে গেছেন যে আসলে তিনি জানতে চাচ্ছেন জর্জ বার্নার্ড শ যে বইয়ের আসলে বিক্রি কেমন বা কেমন চলছে। তো এটার উত্তর তিনিও একটা সাইন দিয়ে অ্যান্সার দিয়েছিলেন। প্রকাশক তিনিও কম রসিক না, আশ্চর্যবোধক চিহ্ন এত বেশি বিক্রি হয়েছে এবং এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যে তিনি আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছিলেন সেই প্রশ্নবোধক চিহ্নের অ্যান্সারে। তো এরকম অনেক অসদীপ্ত এবং বুদ্ধিদীপ্ত ঘটনা আমরা জর্জ বার্নার্ড শ সম্পর্কে জানি। আরও ঘটনা আছে, এই মুহূর্তে সবগুলো বলার সময় নেই। তো জর্জ বার্নার্ড শয়ের আচ্ছা আরেকটা ঘটনা বলা লোক সামলাতে পারছি না, সেটা হচ্ছে যে জর্জ বার্নার্ড শ যখন অনেক বিখ্যাত এবং ব্রিটিশ নাট্যকারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তার তুঙ্গে, তখন ওই সময়ের ব্রিটিশ সাম্রাজ্যের খুব সুন্দরী একজন অভিনেত্রী এবং নর্তকী, যার অনেক ভক্ত এবং বহু পুরুষ তাকে পেলে ধন্য হয়ে যাবে এরকম একটা বিষয়, সেরকম একজন অসাধারণ সুন্দরী অভিনেত্রী এবং নর্তকী জর্জ বার্নার্ড শয়ের কাছে আসলেন এবং তাকে প্রেম নিবেদন করলেন এবং বললেন, দেখুন জর্জ বার্নার্ড শ, আমরা দুজন বিয়ে করতে পারি। যদি বিয়ে করি, আপনি একবার চিন্তা করে দেখুন যে আমাদের কম্বিনেশনটা কেমন হবে। আমাদের মধ্যে যে সন্তান, মানে আমাদের যে সন্তান জন্ম নেবে, সে যদি আমার মতো সুন্দর মুখশ্রী, আমার সৌন্দর্য এবং আপনার প্রতিভা পায়, একটাবার চিন্তা করুন কি অসম্ভব সৌন্দর্য এবং প্রতিভা নিয়ে এসে জন্মাবে। তখন জর্জ বার্নার্ড শ খুব
মানে রসকসীন গলায় বললেন, কিন্তু ম্যাডাম যদি উল্টোটা হয়, মনে করুন আমার চেহারা আর আপনার প্রতিভা নিয়ে জন্মালো, তাহলে বিষয়টা তো একটা ডিজাস্টার হবে। তো খুব কষ্ট পেয়ে দুঃখ পেয়ে সেই অভিনেত্রী এবং নর্তকী চলেন যে আসলে তো যদি তা বার্নার্ড শোর সৌন্দর্য এবং ওই নর্তকীর প্রতিভা পায় তাহলে তো এটা আসলে ডিজাস্টার হয়ে যেতে পারে। খুব সূক্ষ্ম একটা খোঁচা দিয়েছেন আর কি। তো এরকম অনেক ঘটনা আছে বার্নার্ড শোকে নিয়ে। তো এই SMS পরে আমার যে ঘটনাটা মনে পড়লো সেটা হচ্ছে একবার বৃষ্টির দিনে কর্দমাক্ত একটা পথে জর্জ বার্নার্ড শো পথ চলছেন এবং মানে আমাদের দেশে যেরকম হয় কাদার সময় ইট দিয়ে বা মানে গাছ ফেলে রাস্তা তৈরি করা হয় যাওয়ার জন্য, তো সেরকম একটা ব্যবস্থা আর কি। তো এরকম রাস্তাগুলোতে মানে সাধারণত কাদার মধ্যে ইট দিলে বা গাছ দিয়ে যে রাস্তাগুলো বানানো হয় টেম্পোরারি বেসিসে, সেগুলো দিয়ে একসাথে একই সময় একজন যেতে পারে, দুজন একসাথে ওদিক থেকে একজন এদিক থেকে একজন, এটা হয় না। তো বার্নার্ড শো একদিন এরকম একটা পথে যাচ্ছেন কাদা বাঁচিয়ে কোনো মতে, এবং অপোজিট দিক থেকে আরেকজন আসছেন, সেও সাহিত্যিক, এবং দুজনের মধ্যে সাপে নেউলে সম্পর্ক, একজন আরেকজনকে দেখতে পারেন না, বিষয়টা এরকম আর কি। তেমন কি করা বিধিবাম, ওই পথে তো একজনই যেতে পারবে, তাহলে একজনকে নামতে হবে এবং সে কাদায় নেমে দাঁড়াবে। তো কে নামবে, দুজনের মধ্যে ইগো ক্ল্যাশ যেহেতু অনেক বেশি, তো কে আগে নামবে, যে আগে নামবে তার তো একটা পরাজয় হয়ে গেল, তো কেউই নামবে না, বিষয়টা এরকম একটা সিচুয়েশন। তো জর্জ বার্নার্ড শোর অপোজিট দিক থেকে যিনি আসছিলেন সেই তার প্রতিদ্বন্দ্বী, তিনি খুব ভাবটাব নিয়ে বললেন যে আমি কিন্তু কোনোদিন গর্দবদের জন্য পথ ছাড়ি না, খুব ভাব নিয়ে বললেন আর কি। তো বার্নার্ড শো খুব নিষ্প্রিয় হলেন, কিন্তু আমি উল্টো, আমি সবসময় গর্দবদের পথ ছেড়ে দিই, এই বলে তিনি সুন্দর পথ থেকে নেমে গেলেন। এবং মানে নিজের তৈরি করা কুয়ায় ওই লোকটি পড়ে গেলেন যে সে কখনো গর্দবদের পথ ছাড়েন, একদম বার্নার্ড শো সবসময় গর্দবদের পথ ছেড়ে দেন বলে নিজে যখন নেমে গেলেন, ওই ব্যক্তির গর্দব হওয়া ছাড়া আর কোনো উপায় বাকি থাকলো না। তো জর্জ বার্নার্ড শোর কথা মনে পড়লো আমার নির্জনের SMS পড়ে, যে আচ্ছা কোন প্রসঙ্গে এটা মনে পড়লো সেই জোকসটাও তো একটু বলা দরকার, যে ওই যে বহুবার যা করতে চেয়েও করতে পারিনি, একদিন করতে পারবো, এরকম একটা ঘটনাও বার্নার্ড শোর আছে। সেটা হচ্ছে যে একটা লোক মানে মানে অনেকক্ষণ ধরে অনেক কিছু কোনো একটা বিষয় নিয়ে তাকে শাসাচ্ছিলেন যে এটা করতে হবে, এটা না করলেই করবো, সেই করবো, খবর করে ছেড়ে দেবো। তো বার্নার্ড শো খুব মন দিয়ে শুনছেন, বার্নার্ড শো শুনে টুনে খুব তীব্র দ্বিগুণ তেজ নিয়ে বললেন, আপনি কিন্তু বারবার ভুল করছেন, আপনি কিন্তু আমাকে সব যা তা বলছেন, আমি কিন্তু গতবার যা করেছি তাই করতে বাধ্য হবো। তো লোক এবার যে ঝাড়ি দিচ্ছিল সে একটু ভয় পেয়ে গেল, যে গতবার না জানি কি করেছিল বার্নার্ড শো, সেটু ভয় পেয়ে বললো গতবার কি করেছিলেন বলুন তো? বললো কিছুই না, চুপচাপ সহ্য করেছিলাম। তো বহুবার করতে চেয়েও করতে পারিনি, সেটা কি এমন? আমার এই বার্নার্ড শোর জোকসের কথা মনে পড়ে গেল। সে যাই হোক, মনে ব্যথা নেবেন না, আমি বরাবরই একটু আবেগ অনুভূতিহীন। আপাতত SMS পড়ছি না, আমরা একটু গান শুনে ফেলি। যে গানটা এখন প্লে করবো এই গানটা হচ্ছে আমার ভয়াবহ রকম পছন্দের একটা গান, দলছুটের গান, প্রয়াত সঞ্জীব দার গান, তাকে আরেকবার স্মরণ করছি এবং গানটা শুনছি। গানের লিরিক্সটা সত্যি অসম্ভব সুন্দর, যদি লিরিক্সের ভেতরে ঢুকতে পারেন, লিরিক্সের কথাগুলো ধরতে পারেন, নিশ্চয়ই আর অনেক বেশি ভালো লাগবে। বাক্যের সুর অন্য কোথাও, তোমাতেই দিই দাঁড়ি, নোংরের গল্প। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম টুনাইট। শুনছেন এই মুহূর্তে আরেকবার ইরাজকে এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুনছিলাম একটু আগে বাপ্পা মজুমদারের গান আমার প্রতি তোমার আছে অনেক অভিযোগ, অনেক অভিমান। আমি এই গানটি ইন্টেনশনালি প্লে করলাম এই জন্য, উদ্দেশ্যমূলকভাবে, সেটা হচ্ছে যে আমার প্রতিও আমার বন্ধুদের অনেক অভিযোগ, অনেক অভিমান। আসলে আমি অনেক সময় অনেক প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারি না, প্লে করা রিকোয়েস্ট করা গান প্লে করতে পারি না, SMS পড়তে পারি না, অনেকের SMS এর ভুল মানে করি, অনেকেই অনেক দুষ্টমি করি, রসিকতা করি এবং তার মনে আঘাত পান, এবং আমার প্রতি অনেক অভিযোগ। বন্ধু হিসেবে আমি খুবই বাজে, আই নো ইট ভেরি ওয়েল। তারপর আমি সেই অনেক অভিযোগের পাহাড় মাথায় নিয়েও চেষ্টা করি সবসময় আপনাকে একটু হলেও, এক মুহূর্তের জন্য হলেও সত্যিকারের হৃদয় উষ্ণতার স্বাদ যদি দিতে পারি, সেই চেষ্টাটা আমার সবসময় থাকে। ঠিক একইভাবে একটু আগের গানের মতো এখন যে গানটা প্লে করবো সেই গানটা হচ্ছে আজকে প্লেলিস্টের লাস্ট গান, এবং এইটাও আমি চেষ্টা করি সবসময় একদম শুরু থেকেই। আমার 2007-এর গানটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। ইনফ্যাক্ট আমার মানে আর্য হবার পেছনের কথাটাকে খুব সুন্দরভাবে, কথাগুলোকে এভাবে বলা যায় যে আমি চেয়েছিলাম যে একটুকু কথা শুনে যদি একটুকু ছোঁয়া কারো হৃদয় লাগে এবং সেটা দিয়ে নিজের মনের ভেতরে, নিজের জীবনের ভেতরে, নিজের যে একটা আত্মপৃথিবী তার ভেতরে যদি একটা নিজের অন্তরে অন্তরে একটা অদ্ভুত ফাল্গুনী সৌন্দর্যের আভায় ভরা একটা পৃথিবী রচনা করা যায়, যেখানে শুধু আনন্দ, ভালোবাসার, সত্যিকারের শান্তির সন্ধান পাওয়া যাবে, নিশ্চয়ই তবে তাই হোক। এরকম একটা ভাবনা ছিল, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে। এটাই আজকে প্লেলিস্টের শেষ গান। ভালো থাকবেন, আবার যতদিন না কথা হয়, অনেক বেশি আর অনেক বেশি ভালোবাসা রেখে যাচ্ছি। শুভরাত্রি।